কি, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আমার মেয়েকে? কি আছে তোমার? চাল নেই, চুলো নেই, অপদার্থ একটা। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। মানে অসাধারণ। এটা যদি সিনেমা হল হতো তাহলে এতক্ষণে দর্শক হাততালি দিয়ে ফাটিয়ে দিয়েছে। না, তোমাকে রোশনি একটা সুখবর জানাই। আমাকে মুম্বাই সেদিন বলল যে খুব আনন্দের খবর, যেটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ হচ্ছে। এটা তো পয়লা বৈশাখ, ভালো খবর। 25 বছর পূর্ণ হলো এবারে এই পয়লা বৈশাখে, সেই জন্য বুম্বা বলল যে আমরা আবার ওটাকে রিলিজ করছি। আমার ভালো লাগছে। বম্বেতে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে 25 বছর যখন পূর্ণ হয়েছিল, তখন একটা হল কিনেছিল শাহরুখ খান, যে হলে ওই ছবিটা রিলিজ করিয়েছিল। আর এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের শ্বশুরবাড়ি জিন্দাবাদকে আবার রিলিজ করেন। ভালো ছিল কি ছেলেবেলা, জৈবন কেন এলো রে। আমি যখন অভিনয় এসেছিলাম, আত্মীয় স্বজনরা আমার মাকে যাচ্ছে তাই করে বলেছিল। আমার মা আমাকে এত মার মেরেছিল, ওরা বলেছিল যে তোমরা খেতে পাও না, মেয়েকে বায়োস্কোপে নামিয়েছ, লজ্জা করে না? অমর সঙ্গী কার গলা? ও তো আমার গলা। এই যে মহুয়া রায়চৌধুরী মারা গেছে, আমার শাশুড়ি আমাকে দেখতে যেদিন গেলেন, শ্বশুর আর শাশুড়ি, আমার শাশুড়ি না কাঁদছিলেন, মেম সাহেবের মতন দেখতে ছিল। তা আমি পরের দিন ওর সঙ্গে যখন দেখা হলো, আমি বললাম তোমার মা এরকম করে কাঁদছিলেন কেন আমাকে দেখতে দেখতে? তুমি কালো তাই। সন্ধ্যারায় আমাকে ডাকতেন, ডেকে বলতেন, এ কি তুমি ব্রা পরনি? স্বপনদাকে জিজ্ঞেস করলাম, স্বপনদা আমার নামটা কেন লেখে না? এই যে দীপঙ্কর দে লিখেছে, এই সব হিরো হিরোইন সকলের নাম লিখেছে, কিন্তু দীপঙ্কর দা তো আমারই হাজব্যান্ড করেছে। আমাকে হেসে বলল, ওই সব নিয়ে ভাববো না, তোমার কোনো নাম নাই। অনামিকাদের বাড়িতে আসার ইচ্ছা আমার অনেক দিনের, কিন্তু অনামিকাদি কদিন আগেই একটা অপারেশন থেকে উঠেছে। আর তারপরে যখন আমি ফোন করলাম, দিদি কিন্তু এটা বললেন না যে আমি অসুস্থ আছি রশনি, তুমি কদিন পরে এসো। দিদি বললো যে রশনি কোনো অসুবিধা নেই, তুমি চলে এসো। দিদি আমার প্রশ্ন তোমার কাছে, যে এই বয়সে এতটা এনার্জি, মানে এনার্জির একেবারে পাওয়ার হাউস যেটাকে বলে, সেটা তুমি কি করে পাও এত এনার্জি? সেটা আমার নন্দাই বিয়ের পরে তো আমার শ্বশুরমশাই বন্ধ করে দিয়েছিলেন, সিনেমাটা করো না, তোমার গলাটা সুন্দর, তুমি শুধু রেডিওর নাটক করবে। আমি 4-5 হাজার নাটক করেছি রেডিওতে, তো 6 বছর আমি অভিনয় করিনি। তারপর যখন আমি বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে আবার অভিনয় শুরু করলাম, তখন হিরোইন না, তখন মা, মাসিমা, ঠাকুমা, দিদিমার পাঠ করলাম ক্যারেক্টার রোলে। তো মোটা সোটা হয়ে গেলাম। আগে তো আমি এরকম রোগা ছিলাম। তো তখন আমাকে আমার নন্দাই একদিন জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা তুমি এত এনার্জি কোথা থেকে পাও বলো তো? ধরো 14 জন 15 জন আমার বাড়িতে গেস্ট, কারণ এটা বিশাল ফ্যামিলি আমার বিয়ে হয়েছিল। তো একজন রান্নার লোক কোনো রকম, কিন্তু সমস্ত কিছু আমি করতাম। করে বেলা 1টার সময় গাড়ি আসতো, আমি স্বরলিপি নাটক করতে চলে যেতাম বিশ্বরূপা থিয়েটারে। অপর্ণা সেন করেছিলেন ওই নাটকটা, অসাধারণ নাটক। অপর্ণা সেন, সমীর ভঞ্জ, অরুণ ব্যানার্জি, আমি, বিপ্লব চ্যাটার্জি, এই ছিল। মানে প্রত্যেক দিন ওখানে বানাবানি হতো, হাউসফুল বোর্ড ছিল 1 বছর, এবং ওখান থেকেই আমি মানে আমার মেয়ে পেটে এলো আর কি। আচ্ছা। তো আমাকে অপর্ণা সেন বলেছিলেন, এই তুই কি করলি বলতো, এই নাটক এরকম চলছে রমরমি, এখন তুই চলে গেলে কি করে হবে? আমি বললাম আমি যাবো না,
আমি যতদিন পারবো করব। তো আমার পেন্সিল হিল পরে একটা ডান্স মতন ছিল, তো সেইটাতে আমার মামি শাশুড়ি আমাকে নিয়ে, আমার যিনি ডাক্তার ওনাকে বললেন যে ও তো পেন্সিল হিল পরে এরকম একটু নাচও আছে, তো এটা করবে কি? তখন উনি বললেন যে আমি বলবো যে ও যদি করতে পারে, ওর যদি সেই বিশ্বাসটা থাকে, তাহলে আমি না করব না। আর আমি করেছি, আমি 8 মান্থস ক্যারিং আমি ওই নাটক করেছি। মনের জোরটা কিভাবে পেয়েছিলে একটু বলো তো? ওই যে দর্শক হাততালি দেবে, দর্শক, ওইটা ছেড়ে আমি থাকতে পারতাম না। এখনো বলি, এখনো আমার একটি মেয়ে, সে বলে যে মা তুমি যদি ভালোবেসে থাকো তোমার অভিনয়কে ভালোবাসো, আমাকেও অত ভালোবাসো না। আমি বললাম দূর পাগল। পরে মনে মনে ভাবি কথাটাও ঠিকই বলেছে, আমি বোধহয় এটাকেই বেশি ভালোবাসি। 17 বছর বয়স থেকে আজকে আমার 67 বছর বয়স, আমি কিন্তু কোনো দিনও এই অভিনয় ছাড়া আমি পাগল হয়ে যাই। আমি এই যে অপারেশনের জন্য এই 15 দিন বসে আছি, আমার পাগল পাগল লাগছে, যার জন্য আমার মনে হচ্ছে আমি কবে থেকে কাজ করব, আবার শুটিং করব। তো এই অঙ্কুশের ছবিটা করতে পারলাম না তোমার অপারেশনের জন্য, কারণ ওই অতগুলো সিঁড়ি টাটা করে উঠে গিয়ে যে বম্বে থেকে ফাইটাররা এসছে, তারা দড়ি বেঁধে আমাকে ঝুলিয়ে রাখবে, এটা ক্লাইম্যাক্স শট। তো ডাক্তার বললেন যে না, আপনি এমনিতে করুন অভিনয়, কিন্তু ওই রকম ঝুলিয়ে রাখা, কারণ এই পেটে বেঁধে ওটা করা যাবে না, আমি পারমিশন দেব না। সেই জন্য ছেড়ে দিলাম। কেঁদেও ফেলেছিলাম। তো এরকম হয় মাঝে মাঝে আমার জীবনে, এতগুলো বছরে এরকম হয়নি যে কোনো ছবি করতে গিয়ে আমি করতে পারলাম না, এটা হয়নি। তো সেটা একটা দুঃখ রয়ে গেল। যাক, ছবিটা চলুক, যিনি করেছেন নিশ্চয়ই ভালো করবেন, ভালো চলুক, সেটাই। দিদি তুমি বলছিলে যে তোমার অনুপ্রেরণা হচ্ছে দর্শকের ভালোবাসা, দর্শকের হাততালি। তো তুমি যখন কেরিয়ার শুরু করেছিলে সেই সময়টা কিন্তু এরকম ছিল না। সেই সময়টা ওরকম ছিল যে যখন কাগজে চরিত্রের কথা লেখা হতো, তোমার নাম লেখা হতো না। সেই সময় তোমার বড় বড় তোমার সঙ্গে যারা কাজ করছে, ঋতুপর্ণা, প্রসেনজিৎ, তাদের নাম লেখা হচ্ছে, তুমিও ওয়ান অফ লিড ক্যারেক্টার, কিন্তু তোমার নাম লেখা হচ্ছে না, তোমার চরিত্রের নাম লেখা হচ্ছে না। এমনও হয়েছে রোশনি যে আনন্দবাজার বলো, সব পত্রিকায় আগে বাংলা ছবি বেরোলে তার রিভিউ বেরোতো। তো সেখানে সকলের যে চরিত্রের নাম ছবিটার, সেই চরিত্রের নামটা দিয়ে ব্র্যাকেটে তার অরিজিনাল নামটা দেওয়া হতো। তোমার ক্ষেত্রে সকলের ক্ষেত্রে সেটা দেওয়া হতো, আমার চরিত্রের নামটাই থাকতো, আমার নামটা আর দিত না। তো আমি একদিন স্বপন সাহার ছবিতে যখন কাজ করছি, তখন স্বপনদাকে জিজ্ঞেস করলাম, স্বপনদা আমার নামটা কেন লেখে না? এই যে দীপঙ্কর দে লিখেছে, এই সব হিরো হিরোইন সকলের নাম লিখেছে, কিন্তু দীপঙ্কর দা তো আমারই হাজব্যান্ড করেছে, তা আমার নামের ওখানে অনামিকা সাহাটা লেখেনি, যে চরিত্রের নাম ওটা লিখেছে। আমাকে হেসে বলল, ওই সব নিয়ে ভাববো না, তোমার কোনো নাম নাই, তুমি অনামিকা, কি লিখবো বলে আমার মাথায় হাত দিয়ে চলে গেল। আমি সেই দিন খুব কেঁদেছিলাম এসে, যে কেন এরকম হয়। তারপরে আমার প্রতি অনেক অবিচার করা হয়েছে। মিডিয়ার সাথে তোমার এই দূরত্বটা কেন তৈরি হয়েছিল? মিডিয়া বলতো কি আমাকে তখন, মানে মিডিয়ার তোমাদের মতন ছেলেমেয়েরা তখন আসতো না। মানে এমন হয়েছে, ধরো সুপ্রিয়া দেবী ওখানে বসা সোফাতে, তার পাশে হাসিদি মানে সুমিত্রা মুখার্জি বসা, তার পাশে আরও ওরকম বড় কেউ কোনো একটা হলে, সেখানে আমাকে নিয়ে গিয়ে ওনাদের পাশে সোফাতে বসিয়ে দিয়েছে। মিডিয়ার লোকেরা এসে ছবি তুলবে, এ করবে, হঠাৎ আমার বললো, আপনি প্লিজ একটু উঠুন না, একটু যান, আমি একটু ছবি নেব কতগুলো। কিন্তু তুমি ততদিনে একদম পরিচিত মুখ, পরিচিত হলেও মিডিয়া এরকম। তারপরে একদিন আমি বললাম যে আচ্ছা, এটা ঘটনাটা বলা উচিত, দামু বলে একটা ছবি রাজা সেন পরিচালনা করেছিলেন, এবং দামু অনেক প্রাইজ পেয়েছিল ছবিতে, রঘুবীর যাদব
মেন চরিত্র করেছিলেন, আমিও একটা ভালো রোল করেছিলাম। তো আমাদের পুরোটাই বোলপুর শান্তিনিকেতনে হয়েছিল, পুরো শুটিংটা। হ্যাঁ, আমরা ওখানে 10-12 দিন ছিলাম আমি। তো ও রাজাদা হঠাৎ একদিন শুটিংয়ের পরে বললো, এই অনামিকা হোটেল যাব, ও যেখানে শুটিংটা হতো সেখান থেকে একটু হোটেলটা দূরে, তো সন্ধেবেলায় আমার ঘরে আসবি রুমে, ওইখানে আমি একটা প্রেস মিট করাচ্ছি, প্রেসের লোকেরা আজকে এসে পৌঁছেছে, সবাইকে প্রেস মিট করাবো। তো আমি গেছি যথারীতি এই 7টা 7:30 এরকম সন্ধেবেলা, গিয়ে যখন বসেছি কথা টথা হলো, রাজা সেন আলাপ করিয়ে দিল, অনামিকা করছে এই রোলটাও করছে ওই রোলটা, হ্যান সব হলো, হয়ে আমি বেরোবো সেই সময় দুটো ছেলে, একজনের হাতে ক্যামেরা, একজন দৌড়ে এসছে আমার, বললো আপনি তো এই ভালো ভালো ছবিতে করছেন, তো আমরা একটা মিটিং চাই আপনার সঙ্গে। তো হ্যাঁ বলুন কোথায়। তখন বললো যে আমি বললাম আমার বাড়িতে। বললো না না, কোনো হোটেল টোটেলে, আর মাঝে মাঝে পার্টি না দিলে এই জগতে কিছু করতে পারবেন না, পার্টি দিন, আমাদের ডাকুন, তবেই তো আপনার সম্পর্কে লিখবো, আপনার ছবি বেরোবে কাগজে, এগুলো না করলে কিন্তু হবে না, নতুন এসছেন ওই জন্যই বলে দিলাম, কবে দেবেন আমাদের জানাবেন, আমরা আসবো, তারপরে দেখবেন পাবলিসিটি কাকে বলে। বিশ্বাস করবে না, তারপরে আমার তার সঙ্গে শ্বশুরবাড়ি জিন্দাবাদের আগে একটা জায়গায় ওই ছেলে দুটোর মুখ আমার মনে ছিল, আমি দেখতে পেয়েছিলাম। শ্বশুরবাড়ি জিন্দাবাদ যখন হিট করলো তখন দেখছে বাবা আমার সিরে পয়সা পড়ছে প্রাচীতে। হ্যাঁ, সেই সময় একটা পার্টি দিয়েছিল ভেঙ্কটেশ, সেই পার্টিতে আমার অত মনে নেই হোটেলটার নাম, তো সেখানে আমি দেখি ওই দুটো ছেলে। আচ্ছা, তারপরে ওরা এসছে ছবি তুলতে, যেই ছবি তুলতে গেছে আমিও কিন্তু ভীষণ জিদি কতগুলো ব্যাপারে, আমি সরে গেছি। হ্যাঁ, তখন আমাকে বুম্বা বলছে তুমি সরছো কেন, রঞ্জিতার পাশে দাঁড়াও। আমি বললাম না না, আমি ওনাদের ছবি বেরোবে না, এই ছবিটা আমি থাকবো না। বলতে বলতে ওরা মুখখানা ছোট হয়ে গেছে, বলছে না না আপনি দাঁড়ান না, কি হয়েছে। তখন সেই দিন আমি ঘুরে ওদেরকে বলে যে শুনুন, আমি কোনোদিন পার্টি দেব না, আমি কোনোদিন আপনাদের মদ খাওয়াবো না, আমি কোনোদিনও আমার পাবলিসিটির দরকার নেই, যদি আমার মধ্যে কিছু থেকে থাকে সেই দিন বুঝতে পারবেন বা দর্শকের কাছ থেকে আমি এই ভালোবাসাটা পাবো, যাদের আমি খাওয়াবো না, পড়াবো না, যাদের আমি খাতির করব না, তারা আমাকে ভালোবাসবে, কাজে আপনাদের এই ভালোবাসার আমার কোনো দরকার নেই বলে চলে এসেছিলাম। দেখো রোশনি, মানে মানুষের না কতগুলো ব্যাপার, আমি বলছি যে তুমি সবে উঠছো, আরও বড় হবে, আরও বড় হবে, আজকে মেয়েরা অনেক এগিয়ে, এই যে কনফিডেন্স না, এইটা কিন্তু বড় দরকার। এবং এটা কেউ কেউ একদম কমিয়ে দেয়, মানে এমন কিছু কথা বলে যাতে কনফিডেন্সটাই ভেঙে। হ্যাঁ, ওইটা তো হচ্ছে সব থেকে খারাপ, যে তোমাকে তোমার ভেতরের যে ইচ্ছেটাকে সেটা না জাগিয়ে তাকে আরো ঘুম পাড়িয়ে দেবার চেষ্টা করে। হ্যাঁ, দেখ কি করবে, কি হবে, এই হচ্ছে, কি আড্ডা করছো, কি করছো, এদিকে আর কি হবে ভবিষ্যৎ, এই যে বলা। কিন্তু তা নয়, আজকে যদি তোমার 5 লাখ লোকও যদি বা 3 লাখ লোকও যদি তোমার এই আড্ডা স্টেশনে দেখে তারা যে ভালোবাসাটা পেল, এই যে তারপরে তারা মুখে মুখে বলল, জানো তো রোশনি বলে একটি মেয়ে একটা আড্ডা স্টেশন করেছে, খুব ভালো ভালো শিল্পীদের নিয়ে আসছে, খুব ভালো লাগছে আমাদের দেখতে, এই করেই তো তুমি ছড়াবে। এক্স্যাক্টলি, মানে সেইটুকু সাপোর্টও যদি কেউ না দেয়, বরং দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, না তুমি কি পারবে, তুমি এই করতে হবে, ওই করতে হবে। আমাদের সময়ের লোকজন ছিল, তারা তখন পছন্দ করতো না এই জগৎটাকে। আমি যখন অভিনয় এসেছিলাম, আত্মীয় স্বজনরা আমার মাকে যাচ্ছে তাই করে বলেছিল, আমার মা আমাকে এত মার মেরেছিল, ওরা বলেছিল যে তোমরা খেতে পাও না, মেয়েকে বায়োস্কোপে নামিয়েছো।
লজ্জা করে না? আমাদের বাড়িতে কোনোদিন আসবে না। বাড়ির লোকের থেকে তুমি সাপোর্ট কি একেবারেই পাওনি অনামিকাদি? না, বাড়ির লোক একদম, আমার বাপের বাড়িও তাই, শ্বশুর বাড়ি তো অবশ্যই। শ্বশুর বাড়িতে তো তোমার শ্বশুর মশাই যেটা বলছিলে তার জন্য 6 বছর তোমার আবার আসল সময় একটা মেয়ের, এই যে তুমি, তোমার এখন বেস্ট টাইম, তোমার বয়স, তোমার চেহারা, তোমার চিন্তা ভাবনা, তোমার পরিশ্রম করার ক্ষমতা সব এখন তোমার মধ্যে। হ্যাঁ, যা কিছু করার তোমাকে এখন থেকে করতে হবে। আর আমি 6টা বছর, যেটা বেস্ট টাইম একটা মেয়ে জীবনে, 28 বছর বয়স আমার, 26-এ বিয়ে হয়েছে, 28-এ মেয়ে হয়েছে, 30, 32, 33-এ গিয়ে আমি আবার করলাম। ফেনা ভাত পান্তা ভাত খেয়ে চিরঞ্জিত চক্রবর্তী বলেছিল, তুই ভালো শিল্পী হবি, তুই ভালো ভালো ক্যারেক্টার রোল করবি, তুই মোটা হয়ে যা, মোটা হয়ে মা মাসির রোল করবি। এটা কি তোমার দুঃখ লাগেনি? মানে তুমি একটা ওরকম গ্ল্যামারাস রোলে তোমাকে দেখা যেত, সেখান থেকে মা মাসির রোল, মানে তোমাকে যখন এটা বলা হয়েছিল, তোমার সত্যি কথা বলা হয়েছে, তোমার দুঃখ লাগেনি? না, আমার আশ্চর্য ওইটা, আবার দুঃখ লাগেনি। কেন জানো? দুঃখ লাগেনি যে আমি আবার অভিনয় করতে পারবো, ওইটা ভেবে। আচ্ছা আচ্ছা, আমাকে মা মাসি ঠাকুমা দিদিমা যাই দাও না না। এবং আমি ওই সময়টা 11 জন হিরোইন বম্বে এসেছিল, বুম্বার সঙ্গে হিরোইন করেছে। এই যে বিজয়তা পণ্ডিত, অমর সঙ্গী, কার গলা? ও তো আমার গলা। জুহি চাওলার গলা? জুহি চাওলা আমার। 11 জন অভিনেত্রী যারা বম্বে এসেছিল, প্রত্যেকের ডাবিং আমার করা। এই যে মহুয়া রায় চৌধুরী মারা গেছে, ও যখন মারা গেল 5খানা ছবি ওর ডাবিং করা না। আমাকে বীরেশ চ্যাটার্জি এখানে এসে বসে বলল, অনামিকা তুই ছাড়া হবে না, তুই ডাবিংটা কর, মহুয়া তাতে ওপরে গিয়েও খুশি হবে। তা আমি কানতে কানতে এই সব ছবি, এই অনুরাগের ছোঁয়া, আশীর্বাদ, আরো অনেক অনেক 5খানা ছবি ওর করেছি। তো আমি তখন ডাবিংই করতাম, আমাকে শুভেন্দু দা, সৌমিত্র দা ডাবিনেত্রী বলে ডাকতাম। হ্যাঁ, তারপরে ওইরকমই ডাবিং করে বেরিয়েছি। হঠাৎ একটা লম্বা ফর্সা ছেলে, ওর নাম বিজয় খেমকা, ও এসে বলছে, দিদি কেমন আছেন, আপনি কি আর অভিনয় জগতে আসবেন না? আর এই যে অভিনয় করছি, গলা দিয়ে করছি। বললো না, তা বলছি না, সিনেমা টিনেমা। বলতে বলতেই বললো, বাংলাদেশ থেকে কয়েকজন এসছেন, ওই যে দাঁড়িয়ে আছেন, ওনাদের খুব ভালো লেগেছে আপনাকে দেখে, একটু কথা বলতে চায়। হ্যাঁ ডাকো। ওনারা এলেন, এসে বললেন, নমস্কার দিদি, আমরা ঢাকা থেকে আইছি, আমরা এইখানে একখানা ছবি করুম, তা একটা চরিত্র আপনার, একদম আপনারে পাইলে খুব ভালো হয় দিদি, আপনি করবেন? তখন আমি একটু চুপ করে রইলাম। চুপ করে থেকে বললাম, দেখুন এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, আমাদের বাড়ি যেতে হবে, আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলতে। তোমার তখন ম্যানেজার বা ওরকম কেউ ছিল? এখন যেমন সব শিল্পীরাই একজন করে ম্যানেজার মেইনটেইন করে। না, তখন কোনো শিল্পীরই না, তখন বুম্বারও, মানে প্রসেনজিৎ চ্যাটার্জিও ম্যানেজার ছিল না, সবাই নিজেরাই। ওই প্রসেনজিতের কি ছিল, একটা মেকআপ ম্যান বা একটা ওর, সেটা ওর পার্সোনাল। আচ্ছা, হ্যাঁ, সেইটা ওর ছিল। কিন্তু ওই গেলে 5 জন পেছনে যাবে, দৌড়বে না, ওইসব ছিল না। ওইসবের কোনো, সৌমিত্র চ্যাটার্জিরও না, উত্তম কুমারেরও না, এবং শুভেন্দু চ্যাটার্জিরও না, কারোরই ওইসব ছিল না তখন। কি বলছিলাম? ওই বাংলাদেশ থেকে এসে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ বলে ওমা, পরদিন দেখি বাংলাদেশের লোকেরা না, যার বাড়িতে যায় অনেক মিষ্টি ফিষ্টি নিয়ে যায়, তো অনেক মিষ্টি ফিষ্টি নিয়ে এসে এই ঘরে বসেছেন 4 জন। আমার শ্বশুরমশাই তখন ওই বাইরের ঘরটা ছিল, পুরো দেওয়াল জুড়ে সব উকিলের বই, তো ওইখানে উনি বসে ওনার মক্কেল নিয়ে, তারপর ঢুকে ওনারা এই ঘরে বসলেন। তারপরে বসে আমি শ্বশুরমশাইকে গিয়ে বললাম, বাবা এরকম কজন আপনার সঙ্গে একটু কথা বলতে চায়, আপনি একটু কথা বলবেন? তো বললো, হ্যাঁ বলো। তারপরে আমি বললাম, বলতে ওনারা গিয়ে বললেন যে এই ব্যাপার, আমরা ওনাকে পছন্দ করেছি, আমরা একটা ছবি করছি, বাংলাদেশ থেকে আইছি, এই সব বলেছে। তোমার শ্বশুরমশাই মন দিয়ে শুনে বললেন, তো ওকে কি বাংলাদেশ যেতে হবে?
তখন এনারা বলেছেন না, আমরা পুরোটাই কলকাতায় করব। শুনে খানিকক্ষণ আর আমি তো এখানে দাঁড়িয়ে কাঁপছি, হে ভগবান না করে দেবেন, আমি বোধহয় করতে পারবো না। তখন ফট করে বললেন ঠিক আছে করুক, এখানে করবেন। এই আমার যেন পুনর্জন্ম হলো, যেন ওই বেদের মেয়ে জ্যোৎস্নায় আমি আবার অভিনয় করি। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্না মানে একটা আইকনিক সিনেমা। তুমি আজও পর্যন্ত এই এখন বোধহয় এই দেবের ছবিটা কি খাদান ফাদান, হ্যাঁ খাদান, বহুরূপী, এরা বোধহয় টাকার মুখটা দেখতে পেয়েছে, কিন্তু তার আগে পর্যন্ত বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড কিন্তু কেউ ভাঙতে পারেনি। এবং শুধু টাকা বললে হবে না, কত লোক যে সুইসাইড করেছে, কত লোক যে কত কাণ্ড হয়েছে এই বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে। তখন রোজ কাগজ খুলতাম, ইন্টারেস্টিং কি বেরিয়েছে বেদের মেয়ে। তখন তোমার শ্বশুরবাড়ির লোকেদের কি রিয়াকশন ছিল? শ্বশুর বাড়ির লোক বলতে শ্বশুর মশাই, আমার বাড়ি পুরো ভর্তি ছিল তখন। 5 শ্বশুরের মধ্যে 1 শ্বশুর থাকতেন না, 4 শ্বশুর, শাশুড়ি, তাদের ছেলেমেয়েরা বেশিরভাগটাই বিদেশে, তাও যে 2-1 জনা ছিল। কিন্তু কেউ যেন কিছু হয়েছে বা আমি কাজ করছি কিছু, কোনো ইন্টারেস্ট ছিল না, কোনো দিনও না। মা ভুলেও জিজ্ঞেস করলো না যে কি ছবি, কি ব্যাপার। তো কলকাতা জুড়ে, মানে কলকাতা কেন বলছি, বাংলা জুড়ে তখন বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে এইরকম একটা ছবি ওনারা দেখেন না। আমার বরের সঙ্গে যখন প্রেম হলো তখন সে খালি লাইট হাউস, গ্লোব, এই ইংলিশ ছবি ইংলিশ ছবি দেখো। কিন্তু ভবিষ্যৎটাও তো বাংলা সিনেমারই অভিনেতা, বাংলা জগতেরই, তার পছন্দ ছিল। তো পরে যখন মানে হ্যাঁ পরে ঠিক নয়, ও সিনেমা বাংলা ছবিতে ও চলে গেছিল বম্বে, সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করে ও বম্বে গেছিল। বিনা আছে না, প্রদীপ কুমারের মেয়ে, ও খুব বন্ধুত্ব ছিল। আচ্ছা, ও বম্বে ট্রাই করেছিল, ও পায়নি। তারপরে এখানে এলো, এখানে এসে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ও ড্রামা নিয়ে MA করলো। আচ্ছা, করে ওই একটা থিয়েটারে শোভনলাল মুখোপাধ্যায় রেডিও, উনি একটা গোষ্ঠী ছিল ওনার থিয়েটারে, সেইখানে ও ঢুকেছিল। ওইখানেই আমিও রেডিওর নাটকে তখন সবে অডিশন দিয়ে আমি করেছি। ওই শোভনদা ওনার ইয়েতে গ্রুপে আমাকে নিলেন, এবং রামমোহন লাইব্রেরিতে রামমোহনের জন্মদিনে রামমোহন নাটক হবে, রবীন্দ্রভারতীর কিছু ছেলে মেয়ে নিয়ে আর বাইরে থেকে কিছু ছেলে মেয়ে নিয়ে। এই আমার ওইখানে এই বোধিসত্ত্ব মন্দিরের সঙ্গে আলাপ হয়েছিল। আচ্ছা, তারপরে কি প্রেম? না, তার পরপরই প্রেম যে হয়েছে তা না, হয়েছে কি একটা নাটকের যে দলটা ছিল আমাদের, সেই দলে যে নাটকগুলো হতো শোভনদা মেন রোলটা করতেন, আর ও অনেক সুন্দর দেখতে ছিল বলে ও মেন হিরোটা করতো। তো এই করতে করতে আমি তো চান্স পেয়ে গেছি এদিকে সিনেমায়, আমি তখন আর করছি না। এর তখন এই আমার সঙ্গে গিয়ে বা আমার সৌমিত্রদা, যেমন আমি হঠাৎ স্টুডিওর মধ্যে ঢুকে পড়েছে, আমি ডাবিং করছি ওখানে, তার আগে রাগারাগি হয়েছে, বলছে আমাকে যেতে দেবে না, আর আমি হাত ছাড়ি 1 নম্বর স্টুডিওর সামনে যেতে গেছি, আবার ধরেছে। তখন আমি টান মেরেছি, ওর জামার এখানে বোতাম শুদ্ধ ছিঁড়ে গেছিল, ওই ছেঁড়াটাকে নিয়ে ওই ডাবিংয়ে গিয়ে বসেছিল ওই জামার ওইটা। তো তখন বলেছিল সৌমিত্রদা আমাকে হঠাৎ বললো, কি অনামিকা, দেবদাস বানিয়ে ফেলেছো তো একে, হ্যাঁ তখন থেকে এসে বসে আছে ওরমভাবে। এইরকম ছিল, মানে একটা জিদ, ওর মধ্যে একটা জিদ ছিল। আচ্ছা, তারপরে ও অনেক সুন্দর, আর সেখানে আমার রং ফর্সা নয়, আমি ওই রকম গ্ল্যামারাস নই। হ্যাঁ, ছবিতে হয়তো ভালো লাগতো, কিন্তু এমনিতে তো তা নই। তো তাতে কি হতো, ওর মধ্যে একটা অহংকার ছিল, কারণ উত্তম কুমারের বউ ওকে দেখে বললেন, ও মা এ তো উতু রে, উতু ছোটবেলায় নাকি উত্তম কুমারকে ওরকম দেখতে ছিল। আচ্ছা, হ্যাঁ,
ইয়াং এজে খুব সুন্দর ছিল দেখতে। তো সেই জন্য একটা দম্ভ ছিল যে আমি সুন্দর। যেমন একটা নাটক শয়তান, নাটকটার নাম অসাধারণ নাটক। শোভনদা হচ্ছে শয়তান, আর আমার হাজব্যান্ডের রোল করেছিল ও, আর আমি করেছিলাম বউটা। যাই হোক, ওই নাটকটা শেষ হয়েছে, সবাই দেখা করতে এসছে, এসে বলছে অনামিকা কি ভালো করেছো তুমি, কি সুন্দর, কেন সব আসতে আর বলছে। হঠাৎ আমার বর, তখন তো বিয়ে হয়নি, এসে বলল, দাঁড়িয়েছে, দাঁড়াতেই বলো বধিরা আপনাকে যা সুন্দর দেখাচ্ছিল না। ফাট করে রেগে গিয়ে বলল, ও আমাকে শুধু সুন্দর দেখাচ্ছিল, কেন আমি কি অভিনয়টা ভালো করতে পারিনি? তো আমাকে তখন ওই বিজয় রায় বলে, যিনি অভিনয় জগতে এনেছিলেন আমাকে, উনি বলেছিলেন যে এর সঙ্গে বিয়ে কিন্তু ইগো ফাইট হবে। সেটা কি সত্যি? সত্যি তো হলো, তাই তো হলো। মানে সেটা কি তুমি জীবন এত দিন কাটিয়ে ফেললে, সারা জীবন ধরে এটা ফেস করছো? আমি এরা তো মজুমদার, তো আমার শ্বশুরমশাই পছন্দ করে যখন বিয়ে করে যখন নিয়ে এলেন, তখন আমাকে হাত ধরে বলেছিলেন, তুমি মজুমদার বাড়ির বউ হলে মাথায় রাখবে, কোনোদিন কোনো ঝামেলা কোনো কিছু হলে তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমি সেটা মেনটেন করে চলেছি। ঠিক আছে, অসুবিধে নেই, তারা কেউ নেই বেঁচে, কিন্তু যেখানেই থাকুন দেখতে পাচ্ছেন। তুমি এক্ষুনি বলছিলে যে তোমার গায়ের রং কালো বলে, সেই ব্যাপারটা ছিল তোমার তখনকারের দিনে, মানে ফর্সা রং না হলে আমার শাশুড়ি আমাকে দেখতে যেদিন গেলেন, শ্বশুর আর শাশুড়ি, আমার শাশুড়ি না কাঁদছিলেন, মেম সাহেবের মতন দেখতে ছিল। তা আমি পরের দিন ওর সঙ্গে যখন দেখা হলো, আমি বললাম, তোমার মা এরকম করে কাঁদছিলেন কেন আমাকে দেখতে দেখতে? তুমি কালো তাই। তাই আমি বললাম, ও মা আমি কালো, তা তুমি সেটা জানতে না, তুমি আমাকে পছন্দ করলে কেন? বললো, বিয়ে তো আর আমার মা করবে না, আমি করব। কিন্তু সেটা ঠিক নয়, ছেলে মানুষই করে হয়তো কথাটা বলেছিল, কিন্তু সেটাই সত্যি হয়ে গেল। আমি সেই সুন্দরের জায়গায় হেরে গেলাম। অনামিকাদের ইন্টারভিউ করব বলে এসেছিলাম কিছু প্রশ্ন নিয়ে। গল্প করতে বসে সত্যি বলতে হারিয়ে যাচ্ছে প্রশ্নগুলো। পর্দার সেই পরিচিত ভিলেনের গলাতেও দলা পাকিয়ে যাচ্ছে অনেক দিনের চেপে রাখা কষ্ট। কিছু কিছু কথা খুব পার্সোনাল, হয়তো কখনো কারো কাছে বলা হয়ে ওঠেনি। অনামিকা দি বলতে থাকলেন, পবিত্র পাপী বলে একটা ছবিতে আমি কাজ করেছিলাম অনুপ সেনগুপ্তের, সৌমিত্র দা আমার হাজব্যান্ড। তো অনুপকে আমি বলে রেখেছিলাম, অনুপ আমার একটা জীবনের আশা, এটা তুমি পূরণ করো। বললো, হ্যাঁ দিদি বলুন কি? আমি বললাম, উত্তম কুমারকে তো আমি পেলাম না, তো সৌমিত্রদাকে পেয়েছি, যখন তুমি ওনার স্ত্রী মানে দ্বিতীয় পক্ষের বউ আমি তো দিয়েছো, তাহলে আমি যে সিনটা বলবো তুমি প্রথম দিন প্রথম শট ওই সিনটা রাখবে। আচ্ছা, হ্যাঁ। তো বললো, কেন, কি ব্যাপার? আমি বলবো, সেই দিনই বলবো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফ্যান ছিলে? ভীষণ, কারণ আমি তো উত্তম কুমারের সঙ্গে করতে পারি। একদিনই করেছিলাম শুটিং, সেই স্পর্শটা আমি পেয়েছিলাম। আমি বাইজি, তখন আমি শুধু নাচতাম। মন্টু ব্যানার্জি ছিল ভিলেন, ও নেচে নেচে গায়ে জ্বর, ওকে নাচিয়ে পয়সা রোজগার করতো। আর উনি ছিলেন ফাদার টেরিজার মতন, মানে গ্রামের সমস্ত লোকের উপকার করতেন। তো এই জবা বলে মেয়েটি, ওই বাইজি ওরকে নাচিয়ে পয়সা রোজগার করায় উনি জানতেন। তো একদিন জবা অসুস্থ অবস্থায় উনি ঢুকেছেন, জবা। আর আমি তো কি, তখন আমার কত 18-19 বছর বয়স, আমি উত্তম কুমারের সঙ্গে পাঠ করব, আমি কিরম যেন একটা অদ্ভুত হয়ে গেছিলাম, ভয়ে, নার্ভাসে, আনন্দে,
কি করব। একবারে মিশ্র একটা ব্যাপার হচ্ছিল। বাপরে বাপ। মানে উত্তম কুমারের প্রতি তোমার ভালোবাসা শ্রদ্ধা যাই বলো সেটা এতটাই যে এখনো দেখছি যে তোমার ঘরে তার ছবি রয়েছে। আমি তো আমার জীবনে ভাই এরকম পুরুষের মানুষকে আমি দেখিনি, যার তুমি একবার দেখলে না তোমার চোখটা কিরকম আটকে যাবে। শটটা হলো আমি জ্বরে বেহুশ, আমার গাল ধরে জবা 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 এরকম করে হা করলাম। ওই তখন এরকম বোতল ছিল, তাতে এরকম করা মিক্সচার খাওয়াতো জ্বর হলে, ডাক্তাররা দিত, সেইটা থেকে একটা গ্লাসে ঢেলে সেটা হা খাওয়ার করে খাওয়ালো। এতটাই মেমোরেবল তোমার কাছে যে তোমার একদম পুঙ্খানুপুঙ্খ মনে রয়েছে। আমি দিদি নাম্বার ওয়ানে গেলেই তো আমাকে রচনা খালি বলবে, দিদি তুমি কি করে কবেকার ছবি ওর মনে রেখেছো। আমি গেলে খালি আমার কাছ থেকে ডায়লগ শুনবে আর বলে তুমি মনে রাখো কি করে। আমি তো পারি না, আমার তো মনেই নেই, তুমি এই ডায়লগটা বললে বলে আমার মনে পড়লো। ও শুনবেই আমার কাছ থেকে ডায়লগ। তো এইটা শোনো যে উত্তম কুমার তো তারপরেই মারা গেলেন, আমি আর করতে পারলাম না, ছবিটা কমপ্লিট হলো না। এইবার টার্গেট আমার সৌমিত্র চ্যাটার্জি, পেয়ে গেছি। প্রথম দিন 1 নম্বর স্টুডিওতে সেট পড়েছে, সেখানে সৌমিত্রদা আমার আর পল্লবী আমার মেয়ে করছিল। হ্যাঁ আছে, উনি ভিলেনের পাঠ করেছিলেন সৌমিত্রদা। তো আমি পল্লবী এসছে, মা মেয়ের সঙ্গে কি ঝগড়া হচ্ছে, এর মধ্যে বাবা ঢুকলো। বাবা ঢুকে আহা ঠিক আছে, ও যেটা করেছে ঠিকই করেছে, এইভাবে আমি বলবো যেমন বাপ তেমন তার বেটি, দুজনেই সমান। এই বলে সৌমিত্রদা ফট করে আমায় ধরবেন, ধরে নিয়ে গিয়ে বললো ও মা বুঝি কিছু নয় বলতে আমাকে জড়িয়ে ধরবেন। আচ্ছা, এই শটটা। এইবার আমাকে ওরকম করে আমি অনুপকে বলে রেখেছি যে এই জড়ানোর শটটা আমার আগে নেবে, প্রথম শট। আচ্ছা, তখন কতটা হবে, বেলা 11টা। মানে এটা কেন বলেছিলে যে তুমি ওই সিনটার জন্য বেশি নার্ভাস ছিলে সেই কারণে? না নার্ভাস আমি হইনি। তাহলে এইবার যখন সৌমিত্রদা টেনে আমাকে বুকে নিলেন, উনি তো লম্বা খুব, আমি এখানটা আমার মাথাটা পড়েছে এরকম করে, তো নিয়ে সিন শেষ, ডিরেক্টর বলল কাট। এই বলেছে, আমি কিন্তু বুকে মাথা দিয়েই রয়েছি। ও অনামিকা দি কাট, শট ওকে। আমি ছাড়ছি না। সৌমিত্রদা আবার বুঝতে পেরে আমার দুটো হাত নিয়ে আমাকে এরকম ছাড়িয়ে বললো কি হলো অনামিকা। আমি বললাম সৌমিত্রদা আমি কেঁদে ফেলেছিলাম যে আমি উত্তম কুমারকে পাইনি, সৌমিত্র চ্যাটার্জিকে পেলাম। আমি দেখতে চাইলাম যে এই বুকে সুচিত্রা সেন, অপর্ণা সেন, সন্ধ্যা রায়, সমস্ত বড় বড় হিরোইনরা এই বুকে মাথা দেয়, দেখি তো ঈশ্বর আমায় সেই সুযোগ দেয় কি না। সেই জন্য আমি ওটা মাথা দিয়েছিলাম। তবু তো আমি বলতে পারবো যে সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে আমি রোমান্টিক সিন করেছি। একদম। সৌমিত্রদা আবার জড়িয়ে আমাকে আদর করলেন, আমি তখন অজরে কাঁদছি। অনামিকা, তোমার সঙ্গে শুরু থেকেই যখন গল্প করছিলাম তুমি অনেকবার অপর্ণা সেনের নাম বলেছো, তো তিনি তো এখন স্বনামধন্য পরিচালকও বটে, তো তার ছবিতে তোমাকে দেখা যায় না? এখন তো করছেন না, অনেকদিন করছেন না। আমাকে প্রথম একটা ছবিতে উনি ডেকেছিলেন আমাকে, তো আমাকে ঋতুপর্ণা বলেছিল খবরদার তুমি করবে না ওই রোলে কিচ্ছু নেই। এটা কোন সিনেমার জন্য তোমার মনে আছে? ঋতুপর্ণা ওই বইতে ছিল, বলো। অপর্ণা সেনের যেটা শাশুড়ি করেছিলেন। ও আচ্ছা, পারমিতার একদিন ঋতু বৌমার রোল, আর উনি শাশুড়ি করেছিলেন। ওইখানে শাশুড়ির একটা নার্সের রোল ছিল। বললো কিচ্ছু নেই অনামিকা দি, তুমি করতে যাবে না। এবং পরবর্তী ক্ষেত্রে আমি দেখলাম তাই, রত্না ঘোষালকে নিয়ে করিয়েছিলেন, কিচ্ছু নেই অভিনয়ে, 2-3বার আসা, বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, এইটা বলা। এটা ঋতু, আমি হ্যাটস অফ, ও আমাকে এর থেকে বাঁচিয়েছিল। কিন্তু তুমি বলছো অপর্ণা সেন ভীষণ ট্যালেন্টেড,
ভীষণ ভালো সব কিছু। ওনার স্বরলিপি নাটকে ওনার যেহেতু স্টেজে উনি মানে সড়গড় নন, সেই জন্য ওনার চরিত্র আম্মাকে প্রক্সি দিতে হতো। আচ্ছা, আর উনি দূরে দাঁড়িয়ে সেটা দেখতেন। সেটাও আমি করেছি, কিন্তু কোনোদিনও প্রকাশ পেল না যে এই কাজগুলো তুমি রিনাদি করেছো। কেন এরকম করেছিলেন এবং রিনাদি সম্পর্কে এবং আমার রিনাদি একটা সময় তো পর 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 ছবি করেছেন, তো তোমার সঙ্গে শুধু যেরকম তার ছবি না, সম্পর্কের রসায়ন, তার তোমাকে আমরা দেখবো তার ছবিতে, এটাই মানে কাম্য হওয়া উচিত। না, ওনার কি অদ্ভুত একটা ছিল, আমাকে একটু ইয়ে করে রাখতেন। আচ্ছা, মানে স্টেজে তো ওনার সঙ্গে আমি বেশি করেছি, তো ধরো আমি যদি হাততালি পেতাম, আমি যদি স্টেজে এটা করতাম, ওরা তুই খুব ভালো করেছিস, এরকম ছিল। আচ্ছা, আচ্ছা। সেটা আমি জানি না কি কিসের জন্য, আজও আমি জানতে পারিনি। এবং আমার থেকে অনেক বড়, আমি অনেক দিন বাদে তুমি কখনো জিজ্ঞাসা করনি? আমার বাড়িতে এসে আমার মেয়ের সঙ্গে বসে লুডো খেলতেন, এখানে খাওয়া দাওয়া করতেন, খুবই ভালো রিলেশন ছিল। যাই হোক, বাদ দাও, ওগুলো না বলাই ভালো। কারণ আমার যেটা মনে হয় যে আমি অভিনয় জগতে আসলে এখন পাবে না, এই জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে এইগুলো নেই, কিন্তু ভালো লাগে সেই জন্য যে এরা যেটুকু যা কাজ করার করলো, করে সব ভুলে গেল, বাবা চলো যাই আমরা ঘুরে আসি। আর তখনকার দিনে না বড্ড জেলাসি, কেউ কাউকে উঠতে দেবে না, তাকে যেভাবে হোক দাবিয়ে রাখবে। প্রসেনজিৎ চ্যাটার্জি যে ক্যামেরা অন হলেই তোমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে, জড়িয়ে ধরে, কিন্তু ক্যামেরা অফ হলে তার একটা অন্য রূপ আমরা দেখতে পাই হয়তো তোমার সামনে। তো তুমি একটুখানি যদি এক্সপ্লেন করো তার সাথে তোমার কেমিস্ট্রিটা ঠিক কেমন? আমার জীবনে, এই অভিনয়ের জীবনে যদি কোনো কারোর সঙ্গে কোনো কেমিস্ট্রি বলো আর অভিনয়ের সঙ্গী বলো বা ওয়েল উইশার বলো, মানে আমি কি বলবো, বুম্বা আমার কাছে যে কি, এবং জানি না এটাই বোধহয় হয় এখনো পর্যন্ত। ও আমার ছেলে না ও আমার মেয়ে, না আমার ভাই, না আমার বোন, আমি এখনো আমি বুঝতে পারি না যে ওকে আমি কি 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 কোন জায়গায় বসিয়েছি। ও যেমন আজকে সবাই বলে যে তুমি এরকম করে গলা করে, তুমি এরকম করে কি করে কেঁদে ফেলো, কি করো, ও আমার মধ্যে বুঝতে পেরেছিল যে অনামিকার দিকে এইটা করালে অনামিকাদির কাছ থেকে এইটা পাওয়া যাবে। এটা কোনো ডিরেক্টরও বোঝেনি, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি বুঝেছিল। ছোট্ট একটা ঘটনায় বুঝতে পারবে। পরিবার বলে একটা ছবি হয়েছিল, সুপারহিট, অনুপ সেনগুপ্ত ডিরেক্টর, পারলে ছবিটা দেখো, অসাধারণ। আমার দেখা হয়নি, হ্যাঁ, দেখে নিও। ও বুম্বা আমার সৎ ছেলে ছিল। সেই দিনে একটা জায়গায়, মানে আমার পেটের যে সন্তান, সে আমার সৎ সন্তানের চাকরি ওই ছোট ভাইকে দিয়েছে। সে বাবা মাকে নিয়ে, ওকে দেখতে পারে না, ওকে রেখে বাবা মাকে নিয়ে চলে যাচ্ছে। বাবা যখন যাচ্ছে মাকে নিয়ে যাচ্ছে, কিন্তু ছেলেটা প্রসেনজিৎ দাঁড়িয়ে কাঁদছে, মা সহ্য করতে পারছে না, অসম্ভব ভালোবাসত ওকে। মা যেতে পারল না, ট্যাক্সির মধ্যে উঠতে গেল, দুলাল লাহিড়ী করেছিলেন আমার বর, উনি বললেন কি হলো, ওঠো। আমি বললাম না, তোমরা যাও, আমি যাব না। বলল কি, সৎ ছেলের জন্য স্বামীকে ছেড়ে দিচ্ছ, ঠিক আছে আমিও, বলে আমার সিঁদুর এরকম করে মুছে দিয়ে ট্যাক্সি নিয়ে চলে যায়। এই আমি ফিরে আসি, আস্তে আস্তে দেখি হাউ মাউ করে বুম্বা কাঁদছে, মা তুমি গেলে না। তখন আমি আছড়ে ওর বুকে পড়ে বললাম, না, তোকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না বাবা, কোথাও না। এইখানে সেদিন আমাদের শুটিংটা অফ, মানে শেষ হয়ে গেল। পরের দিন সকালে আমাকে অনুপ সেনগুপ্ত বলল যে দিদি,
একটু 9টার মধ্যে, কারণ বুম্বাদাকে ছাড়তে হবে, একটু তাড়াতাড়ি আসতে হবে, তৈরি হয়ে দিতে হবে। আর ভাইটাল সিকোয়েন্স আমি সকালবেলা ধরব। তো যতই হোক, আমি এই শ্বশুরবাড়িতে তখন অনেক লোকজন, এই করে যেতে যেতে আমার একটু দেরি হয়ে যেত, সব জায়গায় একটু বকা খেতাম। তো সেদিন আমি গেছি একটু দেরি, 8 ঘন্টা দেরি হয়ে গেছে। তারপরে মেকআপ করে মেকআপ রুমের মধ্যে অনুপ সেনগুপ্ত ঢুকে বলছে, দিদি আপনার এখনো হয়নি? আমি না, হ্যাঁ হয়ে গেছে, সিঁদুরের টিপটা পরবো আর গয়নাগুলো পরবো, হয়ে গেছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই করতে করতে একটু দেরি হয়ে আমি যখন ওই 1 নম্বর স্টুডিওর ওই বাইরের ওখানে সেটটা ফেলেছিল, আমি যখন গিয়ে ওখানে দাঁড়ালাম, বেশ লোকজন দাঁড়িয়ে, প্রসেনজিৎ কোথায় আমি দেখতে পেলাম না। প্রসেনজিতের সঙ্গে আমার সিন, দাওয়ার ওপরে আমি বসে বসে আমার বর, ছোটবেলার ছেলে মেয়ে, বুম্বা, সেই ছবিটা কাচের শাড়ির আঁচল দিয়ে এরকম করে মুছছি বসে সিঁড়ির ওপরে। হ্যাঁ, আর বুম্বা এসে দাঁড়িয়ে দেখতে পাবে ওর মা ফোঁটা ফোঁটা জলগুলো পড়ছে, আর ওই ছবির ওপর। হ্যাঁ, ছবির ওপর। এই হচ্ছে শটটা। ঢুকতেই আমি হ্যাঁ সরি 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 সবাইকে বলে আমি বলছি, বলো আমি কিভাবে কি করব। তখন অনু বলল যে না না না, এই তো বুম্বা তো রাগ করে চলে গেল, তুমি এত দেরি করলে, আজকে প্যাক আপ করে দিতে হবে, শুটিং হবে না। আমি বললাম, আমার এইটুকু দেরি হয়েছে, বুম্বা চলে গেল? বললো, হ্যাঁ আপনি তো বুম্বার থেকেও বড় আর্টিস্ট না, প্রসেনজিৎ চ্যাটার্জি কে, সে এসে বসে আছে আর আপনি এখন এসে বলছেন শর্ট নাও। এগুলো ঠিক নয় দিদি, এগুলো ঠিক নয়। কি করে আমি এখন বুম্বাকে করব? বুম্বা বলল যে না, আমার থেকে বড় আর্টিস্ট, তাকে তোমরা অ্যালাউ করছো, আর আমাকে এইভাবে মানে বুম্বা যখন হতো না, ভাবতে পারবে না কিভাবে বলতো লোককে। বলেছে আপনার চপ গিয়ে পায়ে ধরবো, কি করব বুঝতে পারছি না। তখন আমি কেঁদে ফেললাম, আমি বললাম আর কখনোই হবে না অনুপ, তুমি ওকে গিয়ে বলো, আর কোনোদিন যদি আমি দেরি করেছি, আমি সবার থেকে আগে এসে দাঁড়িয়ে থাকবো। বলেছি, বলে তারপর খানিক্ষণ কি ঘুষুর গাছুর কি সব হলো টলো হয়ে বললো, আচ্ছা ঠিক আছে আপনি বসুন, আপনি জানেন তো সিকোয়েন্সটা কি। মানে ডিরেক্টরও কিরকম খারাপ ব্যবহার করছে ভাবো। আমার যত ব্যথা বুকের মধ্যে নিয়ে আমি শটটা ওরকম মুছছি তো, আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। বুম্বা এসে টুকটুক করে এখানটায় বসবে, ওই করতে গেলে মনে পড়ছে সেটা, এখানে এসে বসবে, বসে মা মা ডাকবে, ডেকে বলবে যাবে, ওদের কাছে যাবে, আমি দিয়ে আসবো। আমি উত্তর দিচ্ছি না, মুছে যাচ্ছি। মা মা চলো, তোমাকে আমি গিয়ে দিয়ে আসি, তোমার মন খারাপ করছে। এই যেই বলেছে, ছবিটা পড়ে গেল এখানে, আর ওকে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলাম। যে কান্নাটা তুমি এই জায়গাটা দেখবে এবং আমাকে বলবে, একদম রিয়েল কান্না, একদম বুঝতে পেরেছি, যেটার জন্য ওইভাবে জড়িয়ে বুম্বা কাঁদছে আর বলছে অনুপ সাকসেসফুল। এ পুরোটাই নাটক করেছিল আমার মধ্যে থেকে এইটাকে বার করার জন্য। তাহলে আজ চিন্তা করো কেন প্রসেনজিৎ 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 আর আমার বন্ডিং কেউ জিজ্ঞেস করলে আমি এইগুলো উদাহরণ দিই। যে যখন মায়ের আঁচল করেছিলাম, তখন ওর বাবা অন্য, ওকে তো আমরা পালন করেছিলাম, রঞ্জিত মল্লিক আর আমি হাজব্যান্ড ওয়াইফ, আর দীপঙ্কর দে আর অনুরাধা রায় হাজব্যান্ড ওয়াইফ। তো ওদের কাছ থেকে নেওয়া 25 বছর পরে সন্তানকে ফেরত দিয়ে দিতে হবে। 25 বছর পরে ওর বাবা নিতে এসছে, আর ও তো ভোলাভালা, ও জানেই না, ওর বাবা মা ছাড়া কিছু জানে না। ও তখন বলছে যে দৌড়ে এসছে আমার কাছে, আমাকে রঞ্জিত বলে নিয়েছে যে তুমি কিন্তু একদম ভাঙবে না, এটা আমাদের ডিউটি, আমরা কথা দিয়েছিলাম যে 25 বছর পর আমরা ছেলেকে ফেরত দেবো,
তুমি কিন্তু ভাঙবে না বলে উনি বাইরে গেছেন। এইবার বুম্বা দৌড়ে এসছে, এসে আমি দাঁড়িয়ে আছি চুপ করে পাথর হয়ে, মানে এরকম করে শাড়িটাকে ধরে আটকে দাঁড়িয়ে আছি। মা মা তুমি এখানে দাঁড়িয়ে আছো, কি হয়েছে? বাবার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বলছে যে আমার বাবা মা নাকি কোথায় শহরে থাকে, আমাকে নিয়ে যেতে এসেছে। মা কি বলছে? বা আমাকে বলছে আমি তোমাদের ছেলে নই। হ্যাঁ, এইসব কি আজে বাজে কথা। ও মা চুপ করে আছো কেন বলে আমাকে ঘোরাবে। ঘুরিয়েই আমাকে বলছে, মা বলো আমি তোমার ছেলে, আমি তোমার পেটে হয়েছি। মা তুমি সত্যি কথাটা বলো, আমি তোমার পেটে হয়েছি। আমি বল না না, আমার পেটে তুই জন্মাসনি, তোর মা শহরে আছে, তুই তোর মায়ের কাছে যা, আমি তোর মা নই রে বাবা, আমি তোর মা নই। ও তখন বলল, মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে, তুমি আমার মা, আর আমি কাউকে চিনি না, কাউকে জানি না। এরকম সিনটা দেখলে বুঝতে পারবে ক্যামেরাম্যান ছিলেন ম্যাড্রাসের, তিনি শটটা হয়ে গেল। এরকম সিন দেখে তো ওখানে যারা ছিল তাদেরও নিশ্চয়ই চোখে জল চলে এসেছে। শোনো না, এবার ক্যামেরাম্যান বলল যে স্যার ডিরেক্টরকে আমাকে 10 मिनट्स दीजिए, हम अभी कैमरा नहीं चल, বলে চোখ মুছতে মুছতে বাইরে চলে গেল। পুরো ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল। বুম্বার আমি কোনোদিন গ্লিসারিন দিইনি, এবং কোনো দিনও বুম্বার সঙ্গে কোনো শট আমাদের সেকেন্ড টাইম হয়েছে বলে আমার মনে হয় না। আচ্ছা দিদি, তুমি ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গেও প্রচুর কাজ করেছো, তার সঙ্গে যদি তোমার কেমিস্ট্রিটা একটু বলো, কারণ ঋতুদি তো এখনো পর কাজ করে যাচ্ছে। হ্যাঁ, ঋতু তো জন্মই হলো ধরতে গেলে ঋতুপর্ণা সেনগুপ্ত এই নামে হলো, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তো ঋতু যেটা, ঋতু গুড লাক, ভীষণ লাকি স্টার। আচ্ছা, কারণ মানে কেন এটা বলছো? এটা বলছি, ও প্রসেনজিতের মতন একটা গাইডেন্স পেয়েছিল। আচ্ছা, এই যে কোনো মেয়ে বলো, দেখতে শুনতে ভালো এরকম মেয়ে যদি এইরকম একটা গাইডেন্স পায়, যে প্রপার ওয়েতে ওকে নিয়ে যাওয়া, ও অ্যাট এ টাইমে 3খানা ছবির ডেট দিত, ও সমস্ত অ্যাডজাস্ট করে দিত। বুম্বা কোথায় 4 ঘন্টা দেবে, কোথায় 3 ঘন্টা দেবে, কোথায় 1 ঘন্টা দেবে, তার কাছ থেকে কত টাকা নেবে, কিভাবে কি করবে, সমস্তটা গাইড করে দিত। সমস্তটা। এই যে লোকে বলে প্রেম, বুম্বার সঙ্গে দেখো 25খানা 50খানা ছবিতে হিরোইন করা, তারপরে সেই হিরোইনকে বুম্বা তার কোলের সন্তানের মতন বড় করে দিয়েছে মেয়েটাকে। তো তার প্রতি একটা অধিকার বোধ, ভালোবাসা আসবে। তুমি তো তাদেরকে অনেক কাছ থেকে দেখেছো। আমি অনেক ছবিতে আউটডোর ইনডোর, আমার কাছের ওরা দুজন খুব। তোমার মতে ওদের কেমিস্ট্রিটা কেমন, বন্ধুর? না, আমি তো বললাম শুধু বন্ধু নয়। দেখো ঋতুপর্ণার একটা জিনিস ঋতুপর্ণার মধ্যে আছে, ও যখন বিয়ে করলো বুম্বা কিন্তু গেটের মধ্যে দাঁড়িয়ে সবাইকে নমস্কার করে আহ্বান করে ভেতরে নিচ্ছিল। আর তখনও পর্যন্ত ওরা বুঝতে পারেনি যে দুজন দুজনকে আমরা ওই সিনেমার ভালোবাসার মতন ওরা ভেবেছিল। কিন্তু কোথাও গিয়ে একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা, ঋতুর তরফের একটা শ্রদ্ধা আর বুম্বার তরফের একটা মেয়েকে গাইড করে করে আজকে এই জায়গায় এনেছে, সেই ভালো লাগাটা, এই দুটো কিন্তু তখন ছিল। তখন কিন্তু রিয়েল, আরে যাকে আমি ভালোবাসি তার বিয়েতে আমি নমস্কার করব, সবাইকে আসন বলবো, তখনও পর্যন্ত কিন্তু অতটা হয়নি। পরে গিয়ে মুহূর্তে বুঝতে পারলো যে আরে এ তো অন্যের হয়ে গেল, আমার তো কিছু না। সেই যে দুঃখ বলো বা যাই বলো, সেই কথাগুলো কি তোমার সাথে কখনো শেয়ার করেছে? আমার সাথে ওইভাবে শেয়ার করেনি, কিন্তু তুমি বুঝলে কি করে? আমি বুঝেছি, কারণ আমরা একটা নাটক করেছিলাম। এখন যেমন যাত্রা হয়, তখন হতো 1 ওয়াল, একটা দিক বন্ধ থাকতো, দুটো দিক খোলা থাকতো। সেই 1 ওয়ালে রাজাবাবু বলে একটা নাটক করেছি, সহধর্মিনী বলে, গ্রামে গঞ্জে সব জায়গায়, বুম্বা, আমি আর পল্লবী।
তো তখন বুম্বার অপর্ণার সঙ্গে বিয়ে হয়েছে। তো আমি তখন আমাকে গাড়িতে তুলে নিয়ে বুম্বার ওখানে যেতাম। বুম্বা তখন থাকতো ওই দিকে, ওই বালিগঞ্জে? হ্যাঁ, এই বাড়িটা না, অন্য বাড়ি। তো সেখানে থাকতো এবং অপর্ণা যেত দুটো গাড়িতে, একটা গাড়িতে আমি আর পল্লবী, একটা গাড়িতে বুম্বা, তার বাউন্সার আর ওর বউ। তখন অনেক দিন অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি। ছেলেটা না অসহায়। ওর আজকে সবাই যখন বলে 3-4টে বিয়ে করছে, আবারও এখন করবে নাকি আমায় জিজ্ঞেস করে গ্রামে গঞ্জে গেলে। আমার না খুব কষ্ট হয়, গাড়িতে আসার সময় বসে বসে ভাবি ওকে মানে কেউ বুঝতে পারলো না। এবং ওরও এমন কাজ, যে কাজের মধ্যে যে একটু ভাববে যে এইটা না এইটা করবো, তার আগেই এসে ঝাঁপিয়ে পড়ছে আর একজন। তাহলে কি করবে একটা মানুষ? ওর চাওয়াটাও কেউ বুঝতে পারছে না। অনামিকাদি, একটা জিনিস তোমার থেকে আমার জানার আছে, যে তোমাকে একটা সময় বলা হতো যে তুমি বাংলার রেহানা সুলতানা। হ্যাঁ, তাই তো? তো এটা কেন? ওটা আমার খুব সেক্সি চেহারা ছিল। কিরকম জানো, কোমরটা সরু, তারপরে খুব মানে যেখানে যতটুকু দরকার, এবং একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যেটা বাংলায় মেয়েদের ওরকম ছিল না। আর আমি ভীষণ নাচতে পারতাম, যার জন্য। আর আমার মেনলি যেটা তরুণ মজুমদার আমাকে যেটার জন্য নিয়েছিলেন, আমার চোখ। বলতেন এই চোখ বাংলায় নেই কারণ। তরুণ মজুমদারের সঙ্গে কাজ করার কেমন অভিজ্ঞতা তোমার? উনি তো আমার গুরু, কাজে অভিজ্ঞতা ওনার অভিজ্ঞতাতেই চলছে। উনি যেটুকু শিখিয়ে দিয়ে গেছেন সেইটুকু মধ্যে ওনাকে বাঁচিয়ে রাখি। এবং যখন যে অভিনয়টা করি তখনই মনে মনে ভাবি যে আজকে সন্ধ্যা রায়ের জন্য আমাকে এতখানি স্ট্রাগল করতে হলো, এতখানি আজকে আমি হিরোইন হয়ে বসে থাকতাম। কেন এটা মনে হয়? সন্ধ্যা রায় আমায় মেরে হাড়গোড় ফাটিয়ে দিয়েছিল। তোমাকে মানে শারীরিকভাবে অত্যাচার। মানে একটা খেলার পুতুল ছবিতে একটা মাঠ ছিল, শুধু আমার গালে থাপ্পড় মারবে, আর আমার লম্বা চুল ছিল, চুলটা ধরে টানবে। উনি কি করলেন, এরকম একটা বাঁশ ছিল মধ্যিখানে লাগানো, উনি আমার চুলের মুঠি ধরে বাঁশে গিয়ে এরকম করতে করতে কপাল আলু হয়ে ফুলে গেছিল। হ্যাঁ, খেলার পুতুল ছবিতে আমরা আউটডোর গেছিলাম, অযোধ্যা নগর বলে, বোলপুর থেকে প্রায় 20 কিলোমিটার ভেতরে গ্রামে। তো খেলার পুতুল ছবির সময় সন্ধ্যা রায় আমাকে ডাকতেন, ডেকে বলতেন, এ কি তুমি ব্রা পরনি? অ্যাকচুয়ালি কি জানো, আমাদের সময়ে ব্রার যদি স্ট্র্যাপ দেখা যেত সেটা ভীষণ লজ্জার একদম, মানে। আর এখন ব্রাটা দিয়েই খালি তার উপর শাড়ি পরে মেয়েরা রাস্তায় বেরোচ্ছে। তো আমার ওই যে বলো না সেক্সি রোল দিয়ে করতো, আমাকে তরুণ মজুমদার বলে দিয়েছিলেন আপনি ভেতরে জামা পরবেন না, শুধু ব্লাউজ। তো সেইভাবে ব্লাউজ বানানো হয়েছে, ওনার লোকই বানিয়ে দিয়েছে, আমি তো জানি না, আমি পরে গেছি। সন্ধ্যায় আমাকে হঠাৎ দেখে বলল, অনামিকা শোনো। আমি গেছি, আমি তো প্রচন্ড ভয় পাই ওনাদের তখন। তুমি ব্রা পরোনি? আমি বললাম না। কে বলেছে তোমাকে? আমি বললাম সত্যদা, মানে যে জামা বানায় আর কি, তার নাম সত্যদা। আর সত্যদা বললো তনুদা বলে দিয়েছে। ও ঠিক আছে, যাও চলে। এইরকম বিভিন্ন রকমের এক একদিন শুটিং হতো, এক একটা কোশ্চেন আমায় করতে। মানে এটা কেন, মানে এই জেলাসি বা এই জেলাসিটা শোনো, এবার আসছে। এইবার সৌমিত্রদা ওনার বরের পাঠ করেছিলেন খেলার পুতুলে। সৌমিত্রদা, সন্ধ্যাদি, এই দুজন শুধু
টুরিস্ট লজে গেছো বোলপুর? না, যাইনি। ও, টুরিস্ট লজের যে কটেজগুলো, ওই কটেজে, দুটো কটেজে ওনারা দুজন। আচ্ছা। আর বাদ বাকি সব অনুপ কুমার, আমি সব আর্টিস্ট হচ্ছে তিনতলার যে বিল্ডিংটা ওইটা। আর এমনই বলে না কোইন্সিডেন্ট, মানে তনুদার ঘর আর আমার ঘর পাশাপাশি পাশাপাশি। আচ্ছা। সে তো প্রোডাকশন কন্ট্রোলারই ওইভাবে দিয়েছে, আমি তো জানি না। এইবার সৌমিত্র দা ইয়ার্কি মেরে মেরে বলছে, সন্ধ্যা গেল, তোমার দিন, বয়স হয়ে গেছে, এসে গেছে, গেছো মেয়ের পাঠ করতে এসে গেছে, আর তোমাকে এবার তনুদা আর রাখবে না। হলো কি, আমি যে রোলটা করেছি এইসব বই না দেখলে বুঝতে পারবে না, এটা একটা গেছো মেয়ের, একদম সন্ধ্যা রায় আগেকারের যেসব রোল করতো, বাঘিনী ফাগিনী, হ্যাঁ ওই রকম। পেয়ারা গাছে উঠে পেয়ারা খাচ্ছি, ওখান থেকে গ্রাম্য, হ্যাঁ অনুপ কুমারের মাথায় মারছি, সেইগুলো এইরকম। তো বললো কিন্তু জায়গা নেবে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, তনুদার তো অবস্থা খারাপ হয়ে গেছে। সেইটা সৌমিত্রদা বলে, এই এখনকার শিল্পীদের আমি একটা ব্যাপারে খুব পছন্দ করি, তারা এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, তাদের অত সময় নেই বাবা, তার থেকে দুটো সিগারেট খেয়ে আসি, ভালো থাকবে মন, সোজা কথা। আর তখন ছিল তা না, খাওয়া দাওয়া হলো, এই হলো ওই হলো, জানিস তো ওই করেছে, ওই ওরমভাবে ঘুরছে, এইটা ছিল তখন। হ্যাঁ, সৌমিত্রদা সন্ধ্যা রায়কে উত্তপ্ত করছে, আর এদিকে তনুদা যত পারছেন আমার ভেতর থেকে ওই জিনিসগুলো টেনে আনার ব্যবস্থা। তোমার অভিনয়টা যা বলছি, উনি যা বলে দিচ্ছেন সেটাই আমি করে দিচ্ছি। এবার আমার তখন বোধহয় 18, কমপ্লেক্স হয়ে গেল সন্ধ্যা রায়ের, এটা বলতে চাইছো? সন্ধ্যা রায়ের কমপ্লেক্স হয়ে গেল। উনি কি করতেন, ওই কটেজের ওইখান দিয়ে না অন্ধকারে ঘুরতেন, আর তিনতলার উপরে তাকিয়ে থাকতেন আমার ঘর আর তনুদার ঘর। তনুদা তো ঘরে গিয়ে যে বন্ধ করতেন তো খালি সারাক্ষণ লিখতেন, আর আমার ঘরে আলো জ্বলতো, আমার ঘরে এ আসতো সে আসতো, গল্প করতো, উনি ওইখানটা ঘুরে ঘুরে এ করতেন। আর তোমার ঘরে কেউ আসছে কিনা, উনি যাচ্ছেন কিনা, সেটা দেখার জন্য। মানে সৌমিত্রদা এমন ভাবে পিঞ্চ করে করে কথা বলে বলে ওনার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর ওনার মধ্যেও হয়েছিল, কারণ উনি চেয়েছিলেন শ্রীলা মজুমদার করুক ওই রোলটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তনুদা প্রথম ওনার কথা না রেখে আমাকে নিয়েছিলেন, সেই কারণে রাগটা আরো বেশি। তোমার জীবনের একটা অন্যতম জনপ্রিয় চরিত্র হচ্ছে বিন্দু মাসি। তো বিন্দু মাসি যে লেভেলের খ্যাতি জনপ্রিয়তা পেয়েছিল, তোমার কি মনে হয় তোমার পরবর্তীতে এরকম কোনো চরিত্র এতটা জনপ্রিয় হয়েছিল? না, আমার মনে হয় না যে যারা আগেকারের শিল্পী বড় বড় তাদেরও তারাও এই ব্যাপারটা, আমি যে বিন্দু মাসির যেটা এখন পাচ্ছি এটা পেয়েছেন কিনা আমার সন্দেহ। মানে আমি দেখাতে পারবো না, যদি কোনোদিন আমার সঙ্গে যাও মেদিনীপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, পুরুলিয়া, কোথায় বলবো তোমাকে, মানে আমার নাম আর কেউ করে না, বিন্দু মাসি এসে গেছে, বিন্দু মাসি এসে গেছে। এবার স্টেজে উঠলাম, বিন্দু মাসির ডায়লগ বলো, বিন্দু মাসির ডায়লগ বলো। এতটা জনপ্রিয় ছিল সেই চরিত্রটা। অবস্থা, জনপ্রিয় ছিল না, এখনো রয়েছে, এখনো রয়েছে টিল ডেট। মানে এখনো যদি তুমি যাও তুমি সেই রকম ভালোবাসাই পাবে। বিন্দু মাসি। আমি একটা ছবি লোন বলে মুর্শিদাবাদে আউটডোরে গেছিলাম, সেইখানে প্রায় 10 থেকে 15,000 লোক ওই গঙ্গার ধারে ভিলেনকে মারছি, সেইটা শুট হবে। আমি গিয়ে গাড়ি থেকে নেমে যখন গেলাম, আমি পুরো কোথায় আমি ঢুকবো, পুলিশ আছে, বাউন্সার আছে, সব এত লোক। এইবার মুসলিম বেশি ওখানে, কি হচ্ছে, মুসলিম মেয়েরা সে বোরকাটা তুলে সেভাবে এসে দাঁড়াচ্ছে, গাড়ি থেকে নেমে বাউন্সাররা ওরা সব জায়গা করে দিল। আমি গেলাম, গিয়েই পেছন দিক থেকে ভিলেনকে একখানা দিলাম, ঢুকিয়ে সে ঘুরে তাকিয়ে করতে গেল, আর একটা দিলাম, দিয়ে পড়ে গেলে শটটা এরকম ভাবে নিয়েছে। এইবার আমি পাটা এরকম ভাবে তুলে ওর ওপরে, ওর ডেড বডির ওপরে দিয়ে বলবো যে কিরে বলেছিলাম না আমার নামটা মনে রাখবি, কি নাম আমার, ঘুমরু মাসি না,
ঘুঙরু বাজিয়ে ছাড়লাম বলে ক্যামেরায় পাটায় চলে যাবে, আমার পাটা ঘুরছে। ওইটা হচ্ছে বিন্দু মাসির জায়গায় ঘুঙরু মাসি। এই ছবিটাও দেখবে, দারুণ হবে। আচ্ছা আচ্ছা। তো আমি মানে অবাক হয়ে গেছি, যে হেয়ার ড্রেসার যে মেয়েটি আমার সঙ্গে থাকে সে গাড়ির মধ্যে হেসে বলছে, দিদি বোরকা তোলা তোলা বউগুলো বলছে কি, আচ্ছা বিন্দু মাসির নামটা কি? বিন্দু মাসি তো উনি ছবিতে করেছেন, কিন্তু ওনার তো একটা নাম আছে, সেটা কি গো? আসলে তোমার চরিত্রটা এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে তোমার নাম ছাপিয়ে গেছে সেটা। বিন্দু মাসি কারু ভিক্ষে নেয় না। অনামিকাদি, একটা জিনিস তুমি একটু আগেই বলছিলে যে তুমি একজন ডাবিং আর্টিস্ট ছিলে। তো ডাবিং আর্টিস্ট যারা, তারা তো মিমিক্রিও খুব ভালো করতে পারে। তো এরকম কিছু মনে আছে কোনো মুহূর্তে একটু শেয়ার করো যদি আমাদের সঙ্গে। মিমিক্রি কিনা আমি জানি না, তবে ডাবিং করা কিন্তু খুব কঠিন। ফারা আর প্রসেনজিৎ হিরো হিরোইন। প্রসেনজিৎ কে পছন্দ নয়, কারণ ফারা বাবা হচ্ছেন শুভেন্দু চ্যাটার্জি, বিশাল সম্পত্তির মালিক, আর ফারা পছন্দ করে প্রসেনজিৎকে, ওর বাবার অফিসে চাকরি করে। আচ্ছা। তো বাবার ইচ্ছে আমার একমাত্র মেয়ে এইরকম সুন্দরী, তাকে আমি বিশাল জায়গায় বিয়ে দেবো। কিন্তু সে তো প্রেম করে বসে আছে প্রসেনজিতের সঙ্গে। অনেক টানা পোড়েনের পর, ওটা বলবো না, অনেক ছবিটা সবাই অনেকেরই দেখা, না দেখলে দেখে নেবেন, ভালো ছবি। ওই ইয়েতে শুভেন্দু চ্যাটার্জি ফারার বাবা মেনে নিলেন, ঠিক আছে বিয়ে হবে। বিয়ের দিনে বিয়ে হচ্ছে, ঠাকুর মশাই মন্ত্র পড়ছে, হঠাৎ পুলিশ এলো। আচ্ছা। পুলিশ এসে প্রসেনজিৎকে গ্রেপ্তার করে নিয়ে গেল। আচ্ছা। কি কারণে? ওনাকে যে অফিসে চাকরি করতো, সেটা ওর বাবারই অফিস, ওখান থেকে 50 লাখ টাকা চুরি করেছে। আচ্ছা। এই বলে ওকে নিয়ে মিথ্যে অপবাদ। হ্যাঁ, শোনো না, এইবার ওকে নিয়ে পুলিশরা যখন বেরিয়ে যাচ্ছে, ফারার সমস্ত মালা টালা মুকুট টুকুট পরা, সেই অবস্থায় দৌড়ে গিয়ে শুভেন্দু, শটটা এখানে, দৌড়ে এসে পড়লো পায়ের কাছে পড়ে বলছে বাবাকে, শুভেন্দুদা দাঁড়িয়ে আর ও মুখটা তুলে, বাবা বাবা এ তুমি কি করলে বাবা? না, তুমি এটা করতে পারো না, আমি ওকে ভালোবাসি বাবা। বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেমন করে হোক স্বাতী সাবিত্রীর মতন আমার স্বামীকে যেন ফেরত নিয়ে আসতে পারি, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা বলে পায়ে পড়লো। এইবার ভাবো, পর্দায় ওটা চলছে। হ্যাঁ। যারা ফারাকে দেখেছো, হ্যাঁ, ফারার ঠোঁটটা, এই মুখটা আমার হাফ এতটুকু, পাতলা ঠোঁট, হ্যাঁ, তার মধ্যে দিয়ে ও এই কথাগুলো বলেছে। এইবার আমাকে ওই কথাটাকে বলতে হবে সুন্দর করে, তার মধ্যে ইমোশন থাকবে, তার মধ্যে সব কিছু থাকবে, স্নেহ থাকবে, ভালোবাসা থাকবে, ওর প্রতি প্রেম ভালোবাসা সেটাও রাখতে হবে, এই করে আকুতি, এটা নিয়ে আমাকে ওটা মেলাতে হবে। এইবার আমি কি করলাম, আমি দেখলাম 1 বার 2 বার 3 বার দেখে বললাম ঠিক আছে, বাবা বাবা তুমি এ কি করলে বাবা, এমন কাজ তুমি করতে পারো না বাবা, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন সতী সাবিত্রীর মতো আমার স্বামীকে ফেরত নিয়ে আসতে পারি বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, আশীর্বাদ করো। এইটা ওর মধ্যে লাগানো হলো। যারা ঘরে ছিল, যারা রেকর্ডিস্ট ছিল, সবাই এসে বলে কি, তুমি আমার থেকে বয়সে ছোট, নাহলে পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, কি করে কি করলে তুমি এটা, ওই তুমি দেখো ওই আমার তুমি ছবিটা, জুহি চাওলার সঙ্গে একটা ছবি করেছিল, সেটাও সুপারহিট, সেটাতেও ওই রকম, মানে জুহি আমাকে বম্বেতে নিজে বলেছে। তারপর ওই তোমার কোনো ডায়লগ মনে আছে ওইটার,
জুহি চাওলারটা অত মনে নেই, এই ইয়েটা আছে অরুণা ইরানি, আচ্ছা, একটু যেটা ওই বেটা বলে একটা ছবি হয়েছিল বেটা বলে, হিন্দিতে, আচ্ছা, বেটা, আচ্ছা, হ্যাঁ, ওই বেটার বাংলাটা করেছিল। আচ্ছা, হ্যাঁ, অরুণা ইরানি ওই রোলটা করেছিলেন। তো অরুণা ইরানি তো বাংলা বলতে পারেন না, সেই তখন আমাকে ডাবিং করেছিল। হ্যাঁ, অনামিকাদের কেরিয়ারের 45 বছর হয়ে গেল। আজকের তারিখে দাঁড়িয়ে কি মনে হয় অভিনেত্রী অনামিকা সাহাকে ইন্ডাস্ট্রি কতটা ব্যবহার করতে পারলো? যখন ব্যবহার করার কথা ছিল তখনই কেউ ব্যবহার করেনি। তো আমাকে করলো কি, যখন আমার বয়স হয়ে যেতে থাকলো, অনেক পরে আমার আজকে যে এই ভালোবাসাটা এই বয়সে এসে পাবো সেটা আমি ভাবিনি। কিন্তু প্রথম দিকে আমাকে বড্ড অবহেলা করেছে। কি একটা ছবি, ডিরেক্টর খুব নাম করা, তাতে তখন কল কার্ড দেওয়া হতো, হ্যাঁ, যাকে পছন্দ হতো, যাকে নেবে। তো আমাকে কল কার্ডও দিয়ে দেওয়া হলো। তারপরে হঠাৎ, তখন তো মোবাইল বেরোয়নি, তখন ফোন করে বলল যে তুই একবার দেখা করে যা NT1-এ। তখন তো সব ডিরেক্টরদের আলাদা আলাদা পার্সোনাল রুম ছিল। তো আমি দেখা করতে গেছি, দেখি 3 জন ভদ্রলোক বসে আছে। তারপর গিয়ে বললো এই আমাদের প্রডিউসার। তারপরে কি কথাবার্তা হচ্ছে না হচ্ছে আমি জানি না, আমি বসে আছি চুপচাপ। খানিকক্ষণ পরে ভদ্রলোক 3 জন বেরিয়ে চলে গেলেন। তখন ডিরেক্টর আমাকে বলছে, অনামিকা রে, তোকে নিতে পারলাম না এই ছবিতে, এরা প্রডিউসার, এরা বলছে যে না আর তোকে নেবে না, ওরা হাসিকে নিতে চাইছে। তো এই নেগেটিভ রোল হাসি করবে, এই আমার একেবারেই আমার মত নেই, ও পারবে না এটা করতে। প্রডিউসারের চাহিদা মেনে নিতে হলো। সেই ছবিতে কেউ সুমিত্রা মুখার্জিকে অ্যাকসেপ্ট করেনি ওই রোলে। শতাব্দী আর তাপস পাল ছিল হিরো হিরোইন। তো এরকম ভাবে আমাকে অনেকেই নিয়ে নেয়নি, কথা হয়েছে নেয়নি, এরকম হয়েছে। ইন্দ্রাণী হালদারের প্রথম বোধহয় এই ছবিটা, বীরেশ চ্যাটার্জি ডিরেক্টর, উনি আমাকে ডেকে বললেন, অনামিকা তোকে একটা অন্য রকম রোল দেবো। আমি কীরকম? একটা বুড়ির পার্ট দেবো, আমি জানি তুই পারবি করতে। আমি বললাম, এই বাবা, এখন আমি বুড়ি কী করে করবো? বললো, দেখ না, তুই মেকআপ ম্যানকে বলবো এমনভাবে করে দেবে তুই বুড়ি হয়ে যাবি। কারণ তখন আমি মোটা সোটা ছিলাম, মোটা সোটা না হলে তো ক্যারেক্টার রোল করা চরিত্রগুলো হচ্ছে। তখন উনি আমাকে বুড়ির পার্ট দিয়েছিলেন। ওই ছবিটায় আমার খুব নাম হয়েছিল, সকলে অবাক হয়ে গেছিল, বললো কি অনামিকা কি করে এটা করলো। সিনেমাটার নাম মনে আছে? হ্যাঁ, নীলিমায় নীল। আচ্ছা আচ্ছা। তো এইরকম ভাবে চলছিল। চলতে চলতে একদিন আমি শুটিং করছি একটা দূরে একটা বাড়িতে, অভিষেক চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, ছবিটার নাম মনে পড়ছে না, তো সিঁদুরের অধিকার, আচ্ছা, সিঁদুরের অধিকার, হ্যাঁ, চিরঞ্জিত, সবাই আছে। তো তাতে আমি অভিষেকের মায়ের পাঠ করছি। তো ঋতু ব্রেক দিয়েছে, ঋতু, আমি, অভিষেক, একটা গোল টেবিল আছে, সেখানে খাবার দিয়েছে, আমরা 3 জনে খাচ্ছি। হঠাৎ হরনাথ চক্রবর্তী ঢুকেছে। তা আমি দেখা হলে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট ছিল ও অঞ্জন চৌধুরী, তখন আমি কাজ করেছি, তা হরদা তো আর আমায় দেখবে না, আমার জন্য কোনো পার্টও নেই। তখন বললো, দিদি তোমাকে এবার একটা পার্ট দেবো আমি, তুমি দেখবে যে তুমি এবার প্রমাণ দাও ইন্ডাস্ট্রি তোমাকে কিভাবে চেপে রেখেছে। এইটা বলে গেল। সেটা কোন ছবি ছিল? শোনো না, তো বলে চলে গেছে। তারপরে হঠাৎ আমার ল্যান্ড ফোনে ফোন এলো, হরদা বললো তুমি এক্ষুনি চলে এসো এখানে। আমি গেলাম 1 নম্বরে, মণি শ্রীকান্ত 2 ভাই ভেঙ্কটেশের বসা, ওখানে গেলাম, গিয়ে কথা হলো শ্বশুর বাড়ি। বললো
মানে সারা ইন্ডাস্ট্রির লোকেরা ছ্যাঁছা করেছে যে হরা তোর কি মাথা খারাপ হয়ে গেছে, ওই রোল হেমা মালিনী করেছে, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, হেমা মালিনী, জামাই রাজা, সেই রোল তুই অনামিকাকে দিচ্ছিস, ওই গ্ল্যামার তুই কোথায় পাবি? তখন একমাত্র বুম্বা দাঁড়িয়ে, আজও ভাবতে গেলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, বুম্বা আর হরদা বলেছিল যে শুধু যদি রূপ দিয়ে হতো তাহলে কিন্তু অনেকেই, যাদের এই লাইনে শাবানা আজমির রূপ নেই, তিনি শাবানা আজমি হয়েছে। স্মিতা পাটিলের রূপ ছিল না, তিনি স্মিতা পাটিল হয়েছে। দেখা যাক, আমি নেব, হরদা বলেছিল। আর বুম্বা বলেছিল না, অনামিকা দিয়েই করবে এই রোল। মানে এই যে স্বপন গুহ যে এডিটার, সে পর্যন্ত ছ্যাঁছা করেছিল। আজ সেই স্বপন গুহ কি করে আমাকে দেখলে বলে, দিদি মানে এটা সত্যি তোমার। সেই জন্য আমি তো বলি, গডফাদার বলতে বুম্বাকে তো বলা যায় না, ডিরেক্টর হরনাথ চক্রবর্তী। এবং তখন হরদাকে যা বলতো, 10খানা ছবি ওর হিট, 10টা ছবিতেই আমি বুম্বা। একটা জিৎ, আজকে জিৎ হয়েছে, ও আমাকে এত ভালোবাসে কেন? জিৎ প্রথম শট দেয় ক্যামেরার সামনে আমার সঙ্গে, সাথী, প্রথম, হ্যাঁ প্রথম আমাকে এসে হরদা বলল, দিদি তুমি তো সকলের সঙ্গে খুব মিলেমিশে যাও, তুমি পারবে, কারণ রঞ্জিতার সঙ্গে প্রথমেও ভয় পেয়ে যাবে, কাজে আমি প্রথম শটটা কিন্তু তোমার সঙ্গে নেব। এবং প্রথম শটটা দেখে আমি হরদাকে, আমার তখন যাত্রা করি আমি, 2টোর সময় গাড়ি গেছে, আমি চলে আসছি, হরদাকে বললাম আমি চললাম, আর একটা কথা তোমাকে বলে যাই হরদা, এই ছেলে কিন্তু হিরো হবে। অনামিকা দি, একটা জিনিস যে অন্য একটা ঘরে এক্ষুনি দেখছিলাম যে তোমার প্রচুর অ্যাওয়ার্ডস আছে, যেগুলো তুমি নাচের জন্য পেয়েছিলে, এবং তুমি নিজেই বলছিলে যে তুমি প্রথম দিকে ডান্সারের চরিত্র অভিনয় করতে, বেশিরভাগই বাইরে। একদম, তুমি মোবাইল খুলে বলো যে মান্নাদের গান, কি বিশেষ ছবল দিলি কাল নাগিনী তুই, বার করো, দেখো আমার নাচ সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে। এখন তো ভর্তি হয়ে গেছে মোবাইলে। এবং তোমার যে গ্ল্যামারাস অবতারটা, মানে সেটার পর তুমি তোমাকে মোটা হতে বলা হলো, তুমি তখন ক্যারেক্টার রোলে চলে গেলে, তো ওই যে একটা ডান্সারের চরিত্র, নায়িকার হওয়ার যে গ্ল্যামার, সেটাকে পেছনে ফেলে এলে তো তোমার কষ্ট কতটা হয়? না, কষ্ট খুবই হয়েছিল, হয়নি তা নয়, কারণ আমি খুবই ভালোবাসতাম। ছোটবেলা 4 বছর বয়স থেকে আমার মা নাচের স্কুলে দিয়েছিলেন, দুর্গা সেনের কাছে গান শিখেছিলাম। মানে ছোটবেলা থেকেই আমাকে তৈরি করা হয়েছিল যে আমার মেয়ে কালো, বাজারে পাত্র পাওয়া যাবে না, বিয়ে হবে না, সেই জন্য যত পারো এইসব শিখিয়ে তা ছেলেদের গার্জিয়ানদের বলতে পারবে, মেয়ের রং হয়তো একটু চাপা কিন্তু সব জানে, নাচ জানে, গান জানে, কবিতা বলতে জানে, এই সব শিখিয়েছিল। তো সেইটাকে নিয়ে মানে বেশিরভাগ তখন অনেক ছবিতে, যেমন তনুদা তখন সন্ধ্যাদির সঙ্গে আমাকে নিয়ে বিশাল গন্ডগোল। তনুদাই আমাকে গণদেবতায় একটা নাচ, ভালো ছিল কি ছেলেবেলা জৈবন কেন এলো রে, এই গানটা তো আমি নেচেছি, তোমরা চিনতে পারবে না তো এখন দেখে, তার নাম তো দিচ্ছে না, গানগুলো দিচ্ছে আর আমার নাচগুলো দিচ্ছে, তোমার নামটা যাচ্ছে না। অনামিকা দি, একটা কথা বলো, এখন প্রথম সারির পরিচালকদের মধ্যে আমরা যাদেরকে মনে করি, সৃজিত মুখোপাধ্যায় আছে, কৌশিক গাঙ্গুলি আছে, শিবপ্রসাদ আছে, রঞ্জিতা আছে, তো এরা পরপর সিনেমা বানাচ্ছে, তো এদের থেকে তুমি ডাক পাও না? পাইনি এতদিন। কৌশিক গাঙ্গুলিকে বলেও ছিলাম যে আচ্ছা আমাদের কি মনে হয় না যে তোমাদের, আমরা যারা সিনিয়র আছি এদেরকে নিয়ে গল্প ভাবি বা একটা ছবি করি। তখন কৌশিক গাঙ্গুলি আমাকে মেসেজ দিয়েছিল যে এ মা দিদি এসব, আমি তো সব সময় এ করে থাকি যে আপনাদের দিয়ে কাজ করবো, এটা আমাদের সৌভাগ্য, কিন্তু সেরকমভাবে তো হচ্ছে না। ও লিখেছিল এটা। আর সৃজিত ওরা কেউ ফিরেও তাকায় না, ওদের একটা টিম আছে, ওই টিমের মধ্যে দিয়েই সব ঘোরাফেরা। ওই একমাত্র লিলিদিকে
ও একটা ছবিতে নিয়েছিল। রাজকাহিনী। হ্যাঁ হ্যাঁ, তারপরে তুমি দেখেছো কি কোনো ক্যারেক্টার আর্টিস্ট বা কোনো সিনিয়র আর্টিস্ট ওর ছবিতে নেই, খুব কম। এই হচ্ছে কথা। আর শিবুকে আমি প্রচণ্ড ভালোবাসি, কারণ ও যখন খুব বাচ্চা, একটা কি ছবি আমার মনে নেই, আমরা একটা জায়গায় আউটডোরে শুটিং করতে গেছিলাম, আউটডোর বলতে কলকাতার মধ্যেই একটা ফ্ল্যাটে। তখন ও এসে আমাকে বলেছিল কথায় কথায়, আমার কিছু হবে না না দিদি। আমি তখন ওকে বলেছিলাম, শিবু তুমি তো বাচ্চা ছেলে, তুমি চেষ্টা করো, কেন হবে না, নিশ্চয়ই হবে। সেই শিবু আজ কোথায় ভাবো তো। তো শিবু কিন্তু ওর জবে থেকে ছবি, ও কিন্তু প্রিমিয়ারে আমাকে ওর লোক দিয়ে ফোন করায়, দিদিকে আসতে বলি। শোনো না, ও ফোন করায়, কোনোটায় আমি যাইও। হঠাৎ একদিন মনে হলো, দূর আর কি হবে, অনেক তেল দিয়েছি, অনেক করেছি, আর এখন কিছু করব না, এই বলে আমি এইবারে বহুরূপীর সময় আমায় ফোন করেছে, দিদি প্রিমিয়ারে এরকম যেতে হবে, শিবুদা বলে দিয়েছে। আর তোমার শিবুদাকে বলো যতদিন না ও আমাকে কাজে নেবে, আমি ওর কোনো কাজের মধ্যে নেই। আমি ভাবতেও পারিনি, বিশ্বাস করো, আমার মানে এত আনন্দ হয়েছে, বহু বছর বাদে আমি প্রচণ্ড খুশি। শিবু আমাকে ডেকেছে তার ছবির জন্য, ভানুমতির ভূতের হোটেল বলে। অসাধারণ, আজ পর্যন্ত উইন্ডোজে যত ছবি করেছে ও প্রত্যেকটা ভালো। ওর ছবির গল্প, ওর ডিসিপ্লিনই আলাদা ওর উইন্ডোজের। তো সেইখানে ও ভূতেদের নিয়ে একটা ছবি, একটা বাড়িতে পাহাড়ের ওপরে একটা প্যালেস, তার মধ্যে 14 জন ভূত থাকে, তার মধ্যে যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আমি দেখাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। ওইটাতে ও নিয়েছে, এবং পজিটিভ রোল, এবং আমার গেট আপটা কিরম করেছে দেখো। মানসী সিনহা করছে একটা চরিত্র। মানে এটা তোমাকে কোথায় গিয়ে শুট করতে হবে? কালিম্পংয়ে 10 দিন, আর এইখানে আছে 4-5 দিন ইনডোরে, সেটা সেট করবে ওরা। তো আমি প্রচণ্ড ওইটা নিয়েই এত খুশি, এত আনন্দ হয়েছে আমার, যে শেষ পর্যন্ত শিবু আমাকে ডাকলো। এই দেখো, ভানুপ্রিয়ার ভূতের হোটেল। এবার এইটাকে বড় করো, কিভাবে হয় বড় এটা। হ্যাঁ এই যে দেখো, এইটা আমার গেট আপটা করেছে। বাহ, এ অসাধারণ। মানে এই ভূতটা কিরকম, সিঁদুর শাঁখা নিয়ে মারা গেছে, বর আছে, বরকে প্রচন্ড ভালোবাসতো। ও জানে না যে ও মারা গেছে, ও ভূত। ওর বরকে রোজ দেখবে আর বলবে, আমার সাইরা কেমন করে আসো, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার ছাড়া থাকতে পারতাছি না। মানে একটা দারুণ ইন্টারেস্টিং ক্যারেক্টার হতে চলেছে, মানে ভূতের ক্যারেক্টার। আমাকে যখন অরিত্র স্ক্রিপ্টটা শোনাচ্ছে এখানে বসে, আমি বললাম, ভগবান এতদিনের ডাক তুমি আমায় শুনতে পেলে, যে এখন আর ভালো ছবি হবে না, আর একটা দুটো চরিত্র কি আমি দিয়ে যেতে পারবো না মরার আগে? এ লোকে বলবে যে অনামিকা শাহ বয়স হয়ে গিয়েও ভালো। তুমি কি প্রথমবার ভূতের চরিত্র অভিনয় করছো? হ্যাঁ। আচ্ছা, মানে এটার মধ্যে একটা চ্যালেঞ্জও রয়েছে। অনামিকাদি, একেবারে শেষ প্রশ্ন তোমার কাছে আমার, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে তোমার 45 বছর হয়ে গেল, সেই সময়ের ইন্ডাস্ট্রি আর আজকের তারিখে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি, কতটা ডিফারেন্স তোমার কাছে রয়েছে? আমার কাছে অনেক। আগের যে বন্ডিংটা ছিল আমাদের ইন্ডাস্ট্রি, টলিগঞ্জ পাড়ার এইটা, সেইটা এখন নেই। এখন তছনছ হয়ে গেছে, কোথায় ফেডারেশন চলে গেছে, কোথায় আর্টিস্ট ফোরাম চলে গেল, কোথায় সিরিয়ালের লোকজন চলে গেল, কোথায় হলো, এই জন্য সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। যে বন্ধন, আমরা যেটা বলি ভালোবাসার বন্ধন, এই যে একটা বাধা জিনিস, সেই বাধাটা ছড়িয়ে গেছে। মানে এখন বলছো সেই যে ব্যাপারটা, সেই যে হৃদ্যতাটা, সেটা একদম নেই। ভালোবাসা বলে কিছু নেই এখানে এখনকারের পরিবেশ। আজকের তারিখে দাঁড়িয়ে জুনিয়র আর্টিস্টরা যারা নতুন কাজ শুরু করেছে, তাদের তুমি কি বলবে? দেখো, তারা এই ইন্ডাস্ট্রিকেই দেখবে, তারা এই ডিরেক্টর দিয়েই দেখবে,
ডিরেক্টররা ফ্লোরে খিস্তি করছে, হা হা করে হাসছে, এই মেয়ের এটা ধরে টানছে, ওটা ধরে টানছে, এসব তো আমরা জীবনে ভাবতে পারি না। তো এইগুলোই শিখবে, তারাও ওইরকম হবে, তাদের তো কোনো দোষ নেই। এখন কি হয়েছে জানো, ঠিক আছে আমি পাঠ করতে এসছি, উনি যেরকম বলবেন আমি পাঠ করে দেবো, চলে যাব। আচ্ছা, কিন্তু আমাদের মতন ওই ডেপতে ভাবা, যেমন আমরা তো কিছুই নই। উত্তম কুমার সন্ন্যাসী রাজা করেছিলেন, 14 দিন উনি ডাবের জল খেয়ে অ্যাক্টিং করতেন। সেই ডেডিকেশনটা এখন নেই বলছো? একদম। এবং শট দেওয়ার পরে না প্রায় ঘন্টাখানেক বসে থাকতাম চুপ করে, আমি কি এটা ঠিক করলাম, আর একটু ওরমভাবে করলে বোধহয় ভালো হতো। আর তো হয়ে গেল, আর তো নেবে না। আমাদেরও সাহস নেই যে আমরা বলবো দাদা আর একবার নেবেন। আর এখনো কি ভুল হয়ে গেল বা কোনো কিছু হলো, এই কাট 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 কাট, আবার আবার চলো, আবার আবার। আমি প্রথম সিরিয়ালটা বসে অবাক হয়ে ভাবতাম, কি রে বাবা, আমরা জীবনে সাহসই পাবো না ওটা। আমি একটা জায়গায় ডিরেক্টর আমাকে বললো, দিদি আমার নাতনি ছোট, আলো ছায়াতে, সিরিয়ালটা প্রায় 2 বছর চলেছে, খুব ভালো। নাতনি ছোট, স্কুল থেকে এসে বলছে, ঠাম্মি ঠাম্মি জানো আজকে আমি খুব কথা শুনিয়ে দিয়েছি, আমাকে এরকম বলেছে, ওর মা এরকম বলেছে, আমি বলে দিয়েছি। এই একদম বাজে বকবি না, তুই বড্ড বাজে বকি সেই করিস, তোর মাও কীরকম জানো। আমি বলবো, দিদু ভাই ওরকম করে বলতে নেই, তুমি তো ছোট ছেলে মানুষ, তুমি বড় হও, বড় হয়ে তখন তাও বড় মানুষের সঙ্গে মুখে মুখে কথা বলতে নেই বলেছে। ডিরেক্টর এসে বলে, দাঁড়াও, কাট কাট কাট, দিদি এত ফেলে না, আরো তাড়াতাড়ি। আমি ভাবলাম আমার বয়স কত রেখেছ, বলে 60-এর উপরে 65। আর মা, প্রথম কথা হচ্ছে 65 বছরের মহিলা গড়গড় গড়গড় করে কথা বলে না। দ্বিতীয় কথা হচ্ছে আমি একজনকে শিক্ষা দিচ্ছি, সেখানে তুমি ওরকম করো না, ওরকম করলে ঠিক হয় না, তুমি ছেলে মানুষ এইসব করে কি, এটা ভালো লাগবে না? একজন ঠাকুমা সে নাতনিকে কিভাবে বোঝাবে, এরকম করে না দিদু ভাই, এরকম করতে নেই, শেখো, ভালোভাবে বলো। একদমই। তাহলে আমি এটা কি করে বলবো, রাখলাম স্ক্রিপ্ট, রেখে বললাম আমি করব না পাঠ, বলে চলে দোতলায় মেকআপ রুমে গেছি, এলো, এসে আমার পায়ে ধরে নিয়ে গেল। প্রথম দিকে আমি এরকম রেগে যেতাম, তারপরে দেখলাম না, লাভ নেই, ওটাই প্যাটার্ন, লাভ নেই। আমি যখন করব তখন ওদের সঙ্গে ওরা যেরকম বলছে করে দিয়েছিল। একদমই। এবং মানে একজন অভিনেত্রীর সঙ্গে গল্প করতে বসলে তার অভিনয়ের জীবন যদি দীর্ঘ 45 বছরের হয়, তাহলে 45 মিনিট হোক বা 1 ঘন্টা 45 মিনিট বা 2 ঘন্টা 45 মিনিট, কখনোই তার পুরো স্প্যানকে, অভিনয়ের স্প্যানকে, জীবনের স্প্যানকে ধরা সম্ভব নয়। তাই এই আড্ডা অবশ্যই আগামী দিনেও আপনারা দেখতে পাবেন। এবং আমার যেটা মনে হলো সেটা হচ্ছে বঞ্চনা ছিল, অপমান ছিল, কিন্তু তার সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে দৃঢ়তা, অভিনয়, নিজের কাজের প্রতি দৃঢ়তা এবং ভালোবাসা। সেটাই বোধহয় এতদিন, এত বছর ধরে অভিনেত্রী অনামিকা সাহাকে বাঁচিয়ে রেখেছে। এবং আগামী দিনেও অভিনেত্রী অনামিকা সাহা আমাদের দারুণ দারুণ ক্যারেক্টার উপহার দেবেন, একজন দর্শক হিসাবে আশা রাখি। আর একজন ছোট হিসাবে বলবো যে দিদি, মানে কি বলবো, মানে এরকম মানুষকে, এরকম অভিনেত্রীকে অনেকদিন পর দেখলাম, অনেকদিন পর কথা হলো আপনার সঙ্গে, অনেকটা শিখলাম। থ্যাংক ইউ সো মাচ। আড্ডা স্টেশনের সকল দর্শকের পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আপনি অসুস্থ শরীর নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন এবং এতটা সময় ধরে আমরা আপনার সঙ্গে কথা বললাম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। তোমরাও খুব ভালো থেকো। এই আড্ডা স্টেশনে ভিড় হয়ে যাক, হাজার হাজার ট্রেন এসে এখানে থামবে, সেটাই আমি চাইবো। তো দর্শকদের কাছে বলি যে আপনাদের শুভেচ্ছা, ভালোবাসা থাকলে, বড়দের কাছে আশীর্বাদ থাকলে, শেষ বয়সে যদি আর 1-2 ছবি আমি আপনাদের দিতে পারি, আশা করি সেটা আপনাদের ভালো লাগবে, আপনারা দেখবেন। এবং তারপর তো রাস্তায় চলে এসেছি,
এবার তো আস্তে আস্তে টুকটুক করে এগোতে হবে সামনের দিকে। তো আপনারাও এগোবেন, এই স্টেশনও এগোবে, সবাই এগোবে। আমাদের এগিয়ে চলা শুরু, আমরা এগিয়েই যাব।